সালামু আলাইকুম সবাইকে। আমি চলে আসলাম তোমাদের সামনে আবারও আরেকটা তোমাদের বায়োলজির একটা খুবই হট টপিক, যেটা হচ্ছে তোমাদের জীব প্রজনন চ্যাপ্টার। এই চ্যাপ্টার নিয়ে তোমরা অনেকেই বলতেছিলে তোমাদের অনেক সমস্যা আছে, তো এই চ্যাপ্টারটা আজকে একটু তোমাদের জন্য সহজ করে প্রেজেন্ট করার চেষ্টা করব আমি। সো চলো আমরা একটু আমাদের পড়াটা শুরু করি। দেখো, জীব প্রজননের প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে, জীব প্রজনন আসলে কাকে বলে। প্রজনন নর্মাল জিনিসটা কি, যে হচ্ছে আমার বংশধারা বজায় রাখার জন্য যেই প্রক্রিয়া, সেটাই হচ্ছে প্রজনন, তাই না? এখন প্রজনন আমার কয় প্রকার আছে? প্রজনন আমরা জানি আমাদের দুই ধরনের প্রজনন আমরা দেখতে পারি। আমরা দেখতে পারি যৌন প্রজনন আর অযৌন প্রজনন। এই যে যৌন প্রজনন যেটা আছে, এটা আমরা কাদের ক্ষেত্রে দেখি? যৌন প্রজনন আমরা দেখি উচ্চতর জীব এবং প্রাণীর ক্ষেত্রে, মানে উচ্চতর উদ্ভিদ এবং প্রাণীতে। উচ্চতর উদ্ভিদ ও প্রাণীতে আমরা হচ্ছে যৌন জনন দেখি। আর অযৌন জনন কাদের ক্ষেত্রে দেখি? অযৌন জনন আমরা দেখি নিম্ন শ্রেণীর প্রাণীতে, আমরা হচ্ছে অযৌন জনন দেখি। নিম্ন শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীবে হচ্ছে আমরা অযৌন জনন দেখি। নিম্ন শ্রেণীর জীব বলতে কি বোঝাচ্ছি? ধরো ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, প্রোটোজোয়া, এই ধরনের জীব যারা আছে তারা হচ্ছে অযৌন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে তুমি প্রোটোজোয়ার কথা বলতে পারো, এরা হচ্ছে অযৌন প্রক্রিয়ায় কিন্তু বংশ বিস্তার করে। তো এখন আমরা একটু এই দুইটার একটু যদি দেখি, আমরা যৌন জনন নিয়ে আমরা যদি একটু আসি, প্রথমে আমরা উদ্ভিদের বিষয়টা নিয়ে আসি, যে উদ্ভিদের ক্ষেত্রে যৌন জননটা আসলে কিভাবে হয়। দেখো, একটা জিনিস সবসময় মনে রাখবা, যৌন জনন মানেই হচ্ছে যে সেখানে শুক্রাণু আর ডিম্বাণু লাগবে। যৌন জনন মানেই হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হওয়াই লাগবে, এটা মাস্ট। শুক্রাণু ডিম্বাণু তৈরি না হলে সেটা যৌন জনন হবে না। তার মানে যেই জনন প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হওয়ার মাধ্যমে এবং তাদের মিলনের ফলে নতুন জীবদেহ তৈরি হয় বা নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলতেছি যৌন জনন। আর যেই জনন প্রক্রিয়ায় হচ্ছে তোমার শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা তাকে বলতেছি অযৌন জনন। এখন উদ্ভিদের ক্ষেত্রে যৌন জনন কিভাবে হয়? দুইটা বিপরীতধর্মী জনন কোষ পরস্পর মিলিত হয়ে যে জনন সম্পন্ন করে তাকে যৌন জনন বলে। বিপরীতধর্মী বলতে এই যে শুক্রাণু একটা জনন কোষ, ডিম্বাণু একটা জনন কোষ, এই দুইটা বিপরীতধর্মী জনন কোষ পরস্পর মিলিত হয়ে যে জনন সম্পন্ন করবে তাকে আমরা বলবো যৌন জনন। এখন আসো আমরা দেখি যে সহবাসী উদ্ভিদ, যৌন জননের মধ্যে আমরা সহবাসী উদ্ভিদে ভাগ করতে পারি উদ্ভিদকে, আর ভিন্নবাসী উদ্ভিদে ভাগ করতে পারি। ভিন্নবাসী উদ্ভিদ আর সহবাসী উদ্ভিদ জিনিসটা কি একটু আমরা দেখার চেষ্টা করি। এইখানে এই সহবাসী উদ্ভিদ মানে হচ্ছে এদের যে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু মানে জনন কোষ, জনন কোষটা হচ্ছে একই উদ্ভিদে উৎপন্ন হবে। জনন কোষ একই ফুলে বা একই উদ্ভিদের ভিন্ন ফুলে। তাহলে কি বললাম আমি? সহবাসী উদ্ভিদ কি? জনন কোষ দুইটা মানে শুক্রাণু এবং ডিম্বাণু তারা একই ফুলে তৈরি হবে, অথবা একই উদ্ভিদের দুইটা ভিন্ন ফুলে তৈরি হওয়ার মাধ্যমে তোমার তারা জনন প্রক্রিয়াটা সম্পন্ন করবে। এইগুলার উদাহরণ কি? আমার আছে পাইন, হেজেলনাট, ভুট্টা, এগুলা উদ্ভিদে তোমার জনন কোষগুলা ঠিক এইভাবে তৈরি হয়। এরপরে আমরা যদি দেখি ভিন্নবাসী উদ্ভিদ, ভিন্নবাসী উদ্ভিদ মানেই হচ্ছে সহজ কথায় দুইটা ভিন্ন ভিন্ন উদ্ভিদের ফুলে একই প্রজাতি হইতে হবে। দুইটা ভিন্ন প্রজাতি হওয়া যাবে না, একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদের ফুলে যখন হচ্ছে তোমার দুইটা জনন কোষ তৈরি হবে মানে শুক্রাণু এবং ডিম্বাণু, তখন সেটাকে আমরা বলবো ভিন্নবাসী উদ্ভিদ। ভিন্নবাসী উদ্ভিদ কোনটা কোনটা আছে ভাইয়া? ওট আছে, ম্যাপল আছে। ওট কোনটা? ওট হচ্ছে ওই যে তোমরা জব যেটাকে বলো, ওটস কিন্তু খায় অনেকে, তো জব, ম্যাপল ফল গাছ আছে। তোমরা এটা বাংলাদেশে নর্মালি খুব একটা দেখা যায় না, বাট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই ম্যাপল ট্রিটা অনেক বেশি পাওয়া যায়। তো এদের বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদের ফুল, মানে হচ্ছে ধরো দুইটা ওট গাছ, দুইটা ভিন্ন ভিন্ন ওট গাছের ফুলের মধ্যে একটাতে একটা উদ্ভিদে শুক্রাণু আর একটা উদ্ভিদে ডিম্বাণু তৈরি হচ্ছে, ঠিক আছে? কিন্তু আগেরটাতে আমরা কি দেখলাম? আগেরটাতে দেখলাম একই উদ্ভিদের দুইটা ভিন্ন ভিন্ন ফুল হইতে পারে, অথবা একই সেম ফুলের মধ্যেই
তোমার শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সহবাসী, আর এটা হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ। এখন আসো প্রজননের গুরুত্বটা আমরা যদি একটু দেখি। প্রজননের গুরুত্বের ক্ষেত্রে প্রথমেই আছে প্রজননের মাধ্যমে কি করে একটা জীব তার নিজের অস্তিত্ব বজায় রাখে, তাই না, নিজের যে বংশ পরম্পরা সে ধরে রাখতে চায়। দ্বিতীয় যেটা সংখ্যা বৃদ্ধি করে, ধরো একজন মানুষ থেকে পরবর্তীতে তার 3টা বাচ্চা হইলো, তাহলে কি জীবের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, ধারাবাহিকতা বজায় থাকতেছে, বংশ পরম্পরা বজায় থাকতেছে, জীবজগতের ভারসাম্য রক্ষা হচ্ছে। ভারসাম্য রক্ষা বলতে কি বোঝাচ্ছে? ভারসাম্য রক্ষা বলতে বোঝাচ্ছে যে ধরো আমাদের পৃথিবীতে কন্টিনিউয়াস তো একটা জীব মারা যাচ্ছে, আবার নতুন আরেকটা জীব তৈরি হচ্ছে, তার মানে কি জন্ম আর মৃত্যুর একটা ভারসাম্য তৈরি হচ্ছে না। ধরো কোনো একটা জীব সব মানে শুধু মারাই যাইতেছে, সেটার কোনো প্রজনন হচ্ছে না, মানে সেটা নতুন কোনো জীব তৈরি হচ্ছে না। আর কোনো একটা জীব শুধু জন্মই হচ্ছে, তাহলে কি একটা জীব দিয়ে পুরা পৃথিবী ভরে যাবে, আর যেই জীবটা মারা যাচ্ছে যার কোনো জন্ম হচ্ছে না সে কিন্তু আর বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে। সো পৃথিবীতে সমস্ত জীবজগতে একটা ভারসাম্য রক্ষার জন্য আমার কিন্তু এই প্রজননটা খুবই গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে পরিব্যক্তির উদ্ভব। পরিব্যক্তি বলতে কি বোঝায়? পরিব্যক্তি বলতে ভিন্নতা, একটু তোমার মিউটেশন, মানে মিউটেশন বলতে পরিব্যক্তিকে আমরা মিউটেশন বলতে পারি। মিউটেশন মানে হচ্ছে যে তার মধ্যে প্রজাতিরগত একটু চেঞ্জ হবে, তার বৈশিষ্ট্যের মধ্যে একটু চেঞ্জ হবে, ক্রোমোজোমের মধ্যে যে পরিবর্তন হয়, ক্রোমোজোমে পরিবর্তনের মাধ্যমে তার যে বৈচিত্র্য আসে, জীবজগতে যে বৈচিত্র্য আসে, ক্রোমোজোমে পরিবর্তন। মিউটেশন মানেই হচ্ছে ক্রোমোজোমের মধ্যে কোনো একটা পরিবর্তন করা। এই ক্রোমোজোমের মধ্যে পরিব্যক্তি করার মাধ্যমে, পরিবর্তন করার মাধ্যমে জীবের মধ্যে কিন্তু নতুন নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়। তার মানে পরিব্যক্তির উদ্ভবের জন্য কিন্তু প্রজননটা খুবই গুরুত্বপূর্ণ। সংকর জীব সৃষ্টি। সংকর জীব বলতে কি বোঝায়? দুইটা ভিন্ন প্রজাতির প্রজাতি বলতে গেলে হ্যাঁ, দুইটা ভিন্ন প্রজাতির জীবকে তুমি যদি একসাথে মিলন ঘটায় নতুন আরেকটা জীব তৈরি করো, তখন সেটাকে আমরা বলি সংকর জীব। যেমন তোমরা যদি হচ্ছে দেখো বাঘ আর সিংহ দুইটা ভিন্ন প্রজাতি, কিন্তু বাঘ আর সিংহকে হচ্ছে একসাথে করে তাদের হচ্ছে জনন কোষগুলোকে একসাথে কাজে লাগায় লাইগার তৈরি করা হয়েছিল। ঠিক আছে, লাইগার মানে হচ্ছে লায়নের হচ্ছে লাই আর টাইগারের গার, এখান থেকে লাইগার বানানো হয়েছিল। এটা একটা সংকর জীব, মানে দুইটা ভিন্ন প্রজাতির জীবকে ব্যবহার করে নতুন আরেকটা প্রজাতি তৈরি করা, সংকর জীব তৈরি করতে সাহায্য করে। আবার অন্তঃপ্রজাতিক জীব, যৌন মিলনে উৎপন্ন তোমার সংকর জীব সহজে। অন্তঃপ্রজাতিক যৌন মিলন বলতে কি বোঝায়? অন্তঃপ্রজাতিক বলতে সেম প্রজাতি বলতে দুইটা বাঘ হচ্ছে ধরো হয়তো একটা হচ্ছে বাংলাদেশের আর একটা হচ্ছে ধরো ইউরোপের কোনো শীতপ্রধান দেশের, তাহলে দুইটার মধ্যে কি একটু বৈশিষ্ট্যগত চেঞ্জ আছে না, পরিবর্তন আছে না? এই দুইটা বাঘের যখন যৌন মিলন করানো হবে, তারা কিন্তু একই প্রজাতির, কিন্তু তারা পরিবেশগত কারণে তাদের হচ্ছে বৈশিষ্ট্যটা একটু ভিন্ন। তো একই প্রজাতির হওয়া সত্ত্বেও যখন তাদের যৌন মিলনের মাধ্যমে নতুন হচ্ছে একটা জীবদেহ তৈরি হবে বা নতুন আরেকটা বাঘ তৈরি হবে, তার মধ্যে বৈচিত্র্যটা একটু বেশি দেখা দিবে, সে পরিবেশে সহজে নিজেকে মানায় নিতে পারবে। সো এইটার জন্য তোমার প্রজননটা লাগবে। লাস্ট যেটা, সেটা হচ্ছে প্রকরণ। প্রকরণ মানে ভেরিয়েশন তৈরি হবে। ভেরিয়েশন মানে জীবের মধ্যে হচ্ছে ভিন্নতা দেখা দিবে। এতক্ষণ যা বলছি তা থেকে তো বুঝেই গেছো যে হচ্ছে ভিন্নতা বলতে আসলে কি বোঝাচ্ছে। আমার ক্রোমোজোমে পরিবর্তন হচ্ছে, আমি নতুন জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্য অ্যাড করতে পারতেছি, তাহলে আমার কি স্বাভাবিকভাবেই জীবের মধ্যে একটা জীব জগতের মধ্যে একটা ভেরিয়েশন চলে আসবে, একটু ভিন্নতা দেখা দিবে। এইটাই হচ্ছে আমার প্রকরণ। আচ্ছা, এখানে দেখো যৌন আর অযৌন জনের মধ্যে একটা পার্থক্য জাস্ট ছক আকারে দেওয়া হয়েছে, এটা তোমাদের অনেক সময় সিকিউতে চলে আসে। এখানে দেখো আমি যা বলছিলাম তাই। এখানে দেখো যে নিম্ন শ্রেণীর জীবে কি আমার অযৌন জননগুলো হচ্ছে। নিম্ন শ্রেণীর জীব বলতে কি বোঝাচ্ছে? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এই টাইপের জীব যেগুলো হচ্ছে নর্মালি খালি চোখে আমরা দেখতে পারি না। আর উচ্চ শ্রেণীর জীব উচ্চ শ্রেণীর জীব বলতে কি, ধরো আমাদের আশপাশে যত উদ্ভিদ আছে, তারপর হচ্ছে মানুষ আর প্রাণী যারা আছে, এই সবগুলা হচ্ছে উচ্চ শ্রেণীর জীব। উচ্চ শ্রেণীর জীবে যৌন জনন হয়। আর অযৌন জননের ক্ষেত্রে নিম্ন শ্রেণীর জীবে যে হিত হয়, নিম্ন শ্রেণীর জীব কিন্তু এত বেশি বৈচিত্র্যময় না, এত বেশি, এদের গঠনটা কিন্তু খুবই সরল। তার মানে কি, স্বাভাবিকভাবে অযৌন জননে বৈচিত্র্য তুমি পাবা না। আর তুমি যখন আমাদের মানুষদেরকে দেখবা, আমরা এক একটা মানুষ এক এক রকম, এক একটা মানুষের গঠন হচ্ছে এক এক রকম। উদ্ভিদগুলোর দিকে যদি তাকে উদ্ভিদের গঠন এক এক রকম, তো তাদের মধ্যে কি বৈচিত্র্য দেখা যায়। আবার অযৌন জননে কিন্তু গ্যামিট সৃষ্টি হয় না। এটা কিন্তু আমি বলছি যে যৌন জনন মানেই হচ্ছে এখানে দুইটা জনন কোষ তৈরি হতে হবে, মানে শুক্রাণু ডিম্বাণু দুইটা জনন কোষ তৈরি হইতেই হবে, তখনই একমাত্র যৌন জনন বলতে পারবো। তার মানে পুং আর স্ত্রী গ্যামিট তৈরি হওয়াই হচ্ছে যৌন জনন। এইটা বাদে যা কিছু আছে দুনিয়াতে সবকিছুই হচ্ছে অযৌন জনন। তার মানে পুং আর স্ত্রী গ্যামেট আমার তৈরি হওয়ার মাধ্যমে যৌন জনন হচ্ছে। আর এইখানে যেহেতু কোনো গ্যামিট সৃষ্টি হচ্ছে না, তাহলে স্বাভাবিকভাবে এটা অযৌন জনন হবে। আরেকটা জিনিস, এখানে যেহেতু পুং আর স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে, তাহলে এই পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট দুইটা হচ্ছে একসাথে মিলবে, তখন নতুন হচ্ছে জাইগোট তৈরি হবে। আর
তাহলে সেই জিনিসটাকে আমরা প্রক্রিয়াটাকে বলি নিষেক। তার মানে নিষেক কোথায় ঘটা সম্ভব? যৌন জননে ঘটা সম্ভব, কারণ যেহেতু পুং আর স্ত্রী গ্যামেট যৌন জননে হচ্ছে, এইখানে কোনো গ্যামেট সৃষ্টি হইতেছে না, তাহলে স্বাভাবিকভাবে যেহেতু কিছুই তৈরি হচ্ছে না, তাহলে এখানে নিষেক হওয়া সম্ভব না। এখন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এইখানে তোমার দেখো এই 5 নাম্বার পয়েন্টটা, উপরের দুইটা পয়েন্টের আসলে একটা যে পুং আর স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে এখানে নতুন জায়গা তৈরি হয়। আর এইখানে যেটা হয়, এখানে তোমাদেরকে কোষ বিভাজন চ্যাপ্টারে কিন্তু আমি বলছি, এখানে অ্যামাইটোসিস হয়, অ্যামাইটোসিস প্রক্রিয়া, এটাকে আমরা বলি অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে অনেক সময় হয়, অ্যামাইটোসিস বলতে পারো, অথবা এখানে মাইটোসিসও দেখা যায় মাঝে মাঝে, অ্যামাইটোসিস বা মাইটোসিস। তো অ্যামাইটোসিস মাইটোসিস এগুলোর মাধ্যমে এখানে তাদের অযৌন জননটা সম্পন্ন হয়, ঠিক আছে। আর উৎপন্ন জীবের অভিযোজন ক্ষমতা কম। অভিযোজন ক্ষমতা মানে কি? অভিযোজন ক্ষমতা হচ্ছে পরিবর্তনশীল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার যে সক্ষমতা। মানে ধরো আমাদের দেশের বলো বা যে কোনো জায়গায় পরিবেশ তো ক্রমাগত চেঞ্জ হচ্ছে, তো ওই পরিবর্তিত পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যতটুকু সক্ষমতা, সেই জিনিসটা হচ্ছে আমার অভিযোজন ক্ষমতা। এখন এই যে নতুন যে জীব তৈরি হচ্ছে, তার মধ্যে তো কোনো বৈচিত্র্য দেখা যায় না। তার মধ্যে যেহেতু কোনো বৈচিত্র্য দেখা যায় না, তার মানে সে যা তার বাপ মানে জন্মের আদি পুরুষে ছিল সেইখান থেকে শুরু করে সে এখনো তাই আছে। তো স্বাভাবিকভাবেই তার যেহেতু অভিযোজন ক্ষমতা স্বাভাবিকভাবেই কম থাকবে, কারণ তার মধ্যে কোনো বৈচিত্র্য আসে নাই, পরিবেশের সাথে সাথে সে নিজেকে পরিবর্তন করে নাই। কিন্তু যৌন জননের মাধ্যমে যে জীব তৈরি হয়, তাদের মধ্যে বৈচিত্র্য দেখা যাওয়ার কারণে তাদের কিন্তু অভিযোজন ক্ষমতাটা বেশি থাকে, ঠিক আছে। এরপরে আসো প্রজনন অঙ্গ। উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে প্রজনন অঙ্গ হচ্ছে আমার ফুল, এটা মাথায় রাখবা। উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। এই ফুলের মধ্যেই উদ্ভিদের সব প্রজননের জন্য যা যা দরকার সবকিছু এই ফুলের মধ্যে তৈরি হয়। এখন আসো আমরা দেখি কিভাবে এই জিনিসগুলা। আগে আমরা একটু ফুল সম্পর্কে জানি। একটা আদর্শ ফুল বলতে আমরা সবসময় বুঝবো 5টা স্তবক থাকবে। 5টা স্তবক মানে 5টা অংশ থাকবে। একটা আদর্শ ফুলের 5টা অংশ থাকবে। 5টা অংশ কি? আমরা নিচের থেকে শুরু করব। নিচের থেকে বলতে প্রথমে আমার আসবে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের উপরে থাকবে বৃতি, বৃতির পরে থাকবে দলমণ্ডল বা পাপড়ি, পাপড়ির পরে থাকবে পুংস্তবক, পুংস্তবকের পরে থাকবে স্ত্রীস্তবক। এই 5টা অংশ যদি থাকে কোনো একটা ফুলের মধ্যে, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল বা পাপড়ি, পুংস্তবক, স্ত্রীস্তবক, এই 5টা অংশ থাকলে সেই ফুলটাকে আমরা কি ফুল বলবো? আদর্শ ফুল। এই 5টা অংশের কোনো একটা অংশ যদি না থাকে, ধরো যে কোনো একটা অংশ যদি না থাকে, তখন সেটা আদর্শ ফুল হবে না, ঠিক আছে। এখানে দেখো তোমাদের জন্য একটা চিত্র, এটা হচ্ছে একটা জবা ফুলের চিত্র। এখানে দেখো সবার নিচে যেটা আছে, এটা হচ্ছে আমার পুষ্পাক্ষ। সবার নিচ থেকে সবসময় সিরিয়ালি মনে রাখবা, তাহলে মনে রাখতে সুবিধা হবে। পুষ্পাক্ষ, পুষ্পাক্ষের পরে এখানে দুই সাইডে কি বের হইছে? দুইটা হচ্ছে বৃতি বের হইছে, দুই সাইডে দুইটা বৃতি বের হইছে। এই বৃতিগুলা এখানে দেখো লাল রং দিয়ে কি বোঝানো হয়েছে? এগুলো হচ্ছে ফুলের পাপড়ি। এই সবগুলাকে একসাথে বলা হয় দলমণ্ডল, ঠিক আছে। তারপরে এই যে এই সাইডগুলাতে, সাইড দিয়ে যে সবুজ জিনিসগুলা বের হইছে, এই সাইড দিয়ে যে সবুজ জিনিসগুলো বের হইছে, এইগুলাকে বলতেছি পুংস্তবক। আর এই মাঝখানে যে একটা বিশাল জিনিস আছে, এইটাকে আমরা বলতেছি স্ত্রীস্তবক, ঠিক আছে। এখন আমরা একটা একটু যদি দেখি সম্পূর্ণ ফুল তাহলে কাকে বলে। সম্পূর্ণ ফুল মানে হচ্ছে সম্পূর্ণ, মানে কমপ্লিট, মানে হচ্ছে এটার মধ্যে 5টা স্তবকই থাকবে। ফুলের যে আদর্শ ফুলের যে 5টা স্তবক থাকার কথা, এই 5টা স্তবকই হচ্ছে এই ইয়াতে সম্পূর্ণ ফুলের মধ্যে থাকবে। উদাহরণ কি? জবা আর ধুতরা ফুল, এই দুইটা হচ্ছে উদাহরণ, সম্পূর্ণ ফুলের উদাহরণ। আর তাহলে অসম্পূর্ণ ফুলটা কি? 5টা স্তবকের যে কোনো একটা স্তবক মিসিং থাকবে, তাহলেই ওইটা অসম্পূর্ণ হয়ে যাবে। মানে 5টা স্তবকের যে কোনো একটি অনুপস্থিত। 5টা স্তবকের যে কোনো একটা কি থাকবে? অনুপস্থিত থাকবে। যেমন ধরো লাউ আছে, কুমড়া আছে, তার মানে কি সবজি জাতীয় যেই ফুলগুলো, ফুলগুলো নরমালি পাওয়া যায়, লাউ, কুমড়া, এগুলো হচ্ছে অসম্পূর্ণ ফুল। এটার মধ্যে কোনো একটা স্তবক হচ্ছে মিসিং থাকে। আর এখানে একটা জিনিস দেখো, সবৃন্তক ফুল কাকে বলে আর অবৃন্তক ফুল কাকে বলে। অবৃন্তক, বৃন্ত মানে হচ্ছে বোটা, বৃন্ত মানে হচ্ছে কি? বৃন্ত মানে হচ্ছে বোটা, মানে যেই ফুলের বোটা থাকে না
সেটাকে আমরা বলি অবৃন্তক ফুল, আর যেই ফুলের বৃন্ত থাকে বা বোটা থাকে সেটাকে বলি সবৃন্তক ফুল। সবৃন্তক ফুলের উদাহরণ কি? জবা আর কুমড়া। আর অবৃন্তক ফুলের উদাহরণ কি? হাতিসুর। এটার কোনো বোটা থাকে না, এই ফুলের কোনো বোটা থাকে না। ওকে, তারপরে দেখো উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুল মানে কি? উভলিঙ্গ ফুল মানে হচ্ছে যেই ফুলের মধ্যে স্ত্রীস্তবক এবং পুংস্তবক উভয়টি থাকে, স্ত্রীস্তবক পুংস্তবক দুইটাই যদি থাকে তাহলে সেটা উভলিঙ্গ ফুল। বুঝতে পারছো? উভলিঙ্গ নাম দেখে বোঝা যাচ্ছে না যে এখানে এটা একটা স্ত্রী স্তবকও থাকবে এই ফুলের মধ্যে, আবার একই সাথে পুংস্তবকও থাকবে, মানে এটা স্ত্রী রেণু তৈরি করবে আবার পুং রেণু তৈরি করবে, মানে এরা হচ্ছে সহবাসী উদ্ভিদের উদাহরণের মধ্যে পড়ে যায়। তাহলে কোনটা কোনটা আছে? জবা আছে, ধুতরা আছে। দেখছো, জবা ধুতরা কিন্তু তুমি সহবাসী উদ্ভিদের মধ্যেও পাবা, তার মানে এরা হচ্ছে একই ফুলের মধ্যে দুইটা স্তবকই থাকবে। তারপরে একলিঙ্গ ফুল মানে কি? একলিঙ্গ ফুল মানে হচ্ছে যেখানে পুংস্তবক থাকবে, পুংস্তবক অথবা স্ত্রীস্তবক থাকবে। মানে পুংস্তবক অথবা স্ত্রীস্তবক মানে এইখানে কোনো একটা অনুপস্থিত থাকবে, হয় পুংস্তবক থাকবে নয়তো স্ত্রীস্তবক থাকবে, কোনোটা দুইটা একসাথে উপস্থিত থাকবে না। এটাকে আমরা বলতেছি একলিঙ্গ ফুল। তাহলে ক্লিপ ফুলটা কি? ক্লিপ ফুল মানে হচ্ছে যেটার মধ্যে কোনো স্তবক নাই, কোনো ধরনের মানে পুংস্তবক বা স্ত্রীস্তবক নেই, কোনো পুংস্তবক বা স্ত্রীস্তবক নেই, মানে এরা কোনো প্রকার গ্যামেট তৈরি করতে পারে না, এরা কোনো প্রকার গ্যামেট তৈরি করতে পারে না। পুংকেশরও নাই বা স্ত্রীস্তবক বা যেটা আছে পুংস্তবক স্ত্রীস্তবক কোনোটাই নাই। তাহলে আমরা উভলিঙ্গ পড়লাম, একলিঙ্গ পড়লাম, ক্লিপ ফুল পড়লাম। এখন আসো আমরা একটু ফুলের যে গঠনগুলো এগুলো একটু বিস্তারিত দেখি। দেখো, এটা হচ্ছে একটা পুষ্পাক্ষ, তাই না? এই পুষ্পাক্ষের মধ্যে পুষ্পাক্ষটা কেমন দেখতে? ভাইয়া পুষ্পাক্ষটা হচ্ছে গোলাকার। পুষ্পাক্ষের রং কি? পুষ্পাক্ষ হচ্ছে গোলাকার, দেখতে গোলাকার। পুষ্পাক্ষের রং কি? পুষ্পাক্ষের রং হচ্ছে সবুজ। এই পুষ্পাক্ষ জিনিসটা আসলে কাজটা কি? পুষ্পাক্ষ হচ্ছে ফুলের অন্যান্য স্তবক গুলাকে সে ধরে রাখে। পুষ্পাক্ষ সবার নিচে থাকে, উপরের অংশগুলোকে ধরে রাখে, তার মানে ফুলের অন্যান্য স্তবককে ফুলের অন্যান্য স্তবককে ধরে রাখে। এটা হচ্ছে আমার পুষ্পাক্ষের সম্পূর্ণ একটা বিবরণ। এরপরে যদি আসি, বৃতি কাকে বলে? বৃতি হচ্ছে এই যে দেখো পুষ্পাক্ষ তুমি আঁকাইলা, পুষ্পাক্ষ থেকে বের হয়ে গেছে দুই পাশে দুইটা ছোট পাতার মতন জিনিস, এরা হচ্ছে বৃতি। ঠিক আছে, বৃতিগুলা কি? ফুলের বাইরের স্তবক, একদম ফুলের সবার বাইরে যে স্তবকটা থাকে, বাইরে ছোট্ট করে নিচের দিকে দেখবা বৃতিগুলা সাজানো থাকে। তুমি একটা গোলাপ ফুল নাও বা জবা ফুল নাও, জবা ফুল নিলে দেখবা একদম সবুজ রঙের ছোট্ট 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 কয়েকটা চারপাশে গোল করে ছড়ানো আছে বাইরে, একদম বাইরের দিকে, সবার বাইরে দলমণ্ডলকে ছোট্ট করে নিচের দিকে থাকে, নিচের দিকে। তো এইগুলাকে আমরা বলি বৃতি। এই বৃতিগুলা যদি একসাথে যুক্ত যুক্ত লাগানো থাকে, ধরো এরকম এরকম করে লাগানো থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে যুক্ত বৃতি। আর যদি বৃতি প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা থাকে, একটা আরেকটা থেকে পৃথক থাকে, তখন সেটাকে আমরা বলি বিযুক্ত বৃতি, যদি সেটা খণ্ডিত না থাকে। ঠিক আছে, বৃতির কাজটা কি তাহলে? বৃতি হচ্ছে সম্পূর্ণ একটা ইকে আবরণের মতন থাকে, আবরণ হিসাবে সে ওই ফুলের বিভিন্ন অংশকে ধরে রাখে। তারপরে আসো, বৃতির কাজটা কি? বৃতি সবুজ বর্ণের হইলে সেই সবুজ বৃতি কি? সবুজ বৃতির ভিতরে কি থাকবে? সবুজ বৃতির ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, তাই এটা সবুজ হয়েছে। এই সবুজ বৃতি থাকার কারণে এই বৃতিটা কি তৈরি করতে পারবে? খাবার তৈরি করতে পারবে, খাদ্য প্রস্তুত করতে পারবে। আর বৃতির প্রধান কাজটা কি? ফুলের ভিতরের অংশগুলাকে কি করবে? রোদ, বৃষ্টি, পোকামাকড় এগুলা থেকে কিন্তু রক্ষা করবে। আর বৃতি রঙিন হইলে কি হবে? যদি বৃতি সবুজ না হয়ে রঙিন হয় তাহলে কি হবে? সে পরাগায়নে সাহায্য করবে। রঙিন বৃতি কিসে সাহায্য করে? পরাগায়নে সাহায্য করে। রঙিন বৃতি পরাগায়নে সাহায্য করবে, পরাগায়ন করে সে হচ্ছে কি করবে? পাখি পোকামাকড় এরা আকৃষ্ট হবে তার রঙিন
কালার দেখে, তখন হচ্ছে পাখি বা পোকামাকড় এরা হচ্ছে এর কাছে আরো বেশি যাবে। ঠিক আছে, তারপরে আসো দলমণ্ডল। দলমণ্ডল বলতে কি বোঝায়? 3 নাম্বার স্তবক হচ্ছে দলমণ্ডল। প্রথমে আমরা দেখলাম পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ থেকে দুই সাইডে দেখো বৃতিগুলা কিন্তু সবার বাইরে বের হয়ে রয়েছে, বৃতির ভেতরে হচ্ছে দলমণ্ডল গুলা। দলমণ্ডল মানে কি? দলমণ্ডল মানে হচ্ছে পাপড়ি, আমরা যেটাকে বলি ফুলের পাপড়ি, ফুলের পাপড়ি। দলমণ্ডল, মণ্ডল মানে হচ্ছে অনেকগুলা পাপড়িকে একসাথে আমরা বলি, ধরো এই সবগুলারে একসাথে আমরা বলি দলমণ্ডল। এই প্রত্যেকটাকে আমরা বলি দল বা পাপড়ি। শুধু এই প্রত্যেকটাকে আমরা বলতেছি দল বা পাপড়ি, আর সবগুলাকে একসাথে আমরা বলি ফুলের দলমণ্ডল। ঠিক আছে, এখন এদের কাজটা কি? দলমণ্ডলের কাজ কি? স্বাভাবিকভাবে সেম টাইপের কাজ। দলমণ্ডলগুলা কেমন হয়? ফুলের পাপড়িগুলা কেমন হয়? রঙিন হয় না? তাহলে রঙিন জিনিসের কাজ কি? ফুলের পরাগায়ন সাহায্য করবে, পরাগায়নে সাহায্য করা। রঙিন পাপড়ির কাজ হচ্ছে পরাগায়নে সাহায্য করা। এরা হচ্ছে পোকামাকড় বা হচ্ছে তোমার কি বলে এটাকে, প্রাণী, অন্যান্য প্রাণী যারা আছে তাদেরকে হচ্ছে তোমার আকৃষ্ট করবে এবং পরাগায়নে সাহায্য করবে। এরপর আসো আমাদের লাস্ট যে দুইটা, পুংস্তবক 4 নাম্বার আর স্ত্রীস্তবক 5 নাম্বারে। পুংস্তবকে কি? পুংস্তবকটাকে আমরা বলতে পারি ফুলের তৃতীয় স্তবক, তাই না? ফুলের তৃতীয় স্তবক বলতে পারো বা চতুর্থ স্তবকও তুমি বলতে পারো। তো ফুলের তৃতীয় স্তবক বলতে পারি। এবং এটা কি? একটা ফুলের অত্যাবশ্যকীয় অংশ। ফুলের একটা অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে কি? পুংস্তবক। এই স্তবকের প্রতিটা অংশকে আমরা, পুংস্তবকের প্রতিটা অংশকে আমরা কি বলি? পুংকেশর বলি। পুংস্তবকের প্রতিটা অংশকে আমরা কি বলি? পুংস্তবকের প্রতিটা অংশকে আমরা বলি পুংকেশর। এই পুংকেশর আবার হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। এই পুংকেশরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, পরাগদণ্ড আর পরাগধানী। তার মানে হচ্ছে পুংস্তবকের প্রতিটা অংশকে আমরা বলতেছি পুংকেশর। আবার পুংকেশর দুইটা জিনিস দ্বারা গঠিত, পরাগদণ্ড আর পরাগধানী। আমি যদি একটু দেখাই, ধরো এইটা হচ্ছে আমার একটা পরাগদণ্ড। এই পরাগদণ্ডের মাথায় হচ্ছে এইরকম একটা পরাগধানী থাকে। এই পরাগধানীটা যেই জায়গা দিয়ে, যেই জায়গায় হচ্ছে তোমার পরাগদণ্ডের সাথে, এইটা হচ্ছে আমার পরাগদণ্ড, এটা হচ্ছে আমার পরাগদণ্ড, আর এইটা হচ্ছে আমার পরাগধানী। এই পরাগধানীটা পরাগদণ্ডের সাথে যেই জায়গায় যুক্ত আছে সেটাকে বলি আমরা যোজনী। ঠিক আছে, পরাগধানীটা পরাগদণ্ডের সাথে যেই জায়গায় যুক্ত আছে সেটাকে আমরা বলতেছি যোজনী। এই পরাগধানীর বৈশিষ্ট্য কি? পরাগধানীতে কিন্তু আমার পরাগরেণুটা তৈরি হয়। পরাগধানীতে কিন্তু আমার পরাগরেণুটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে এতটুকু জিনিস তোমার হচ্ছে মাথায় রাখতে হবে যে পরাগধানী, এখানে দেখো এই যে এই জিনিসগুলো হচ্ছে আমার পরাগধানী, এই যে প্রত্যেকটা হচ্ছে পরাগধানী, এগুলা প্রত্যেকটা হচ্ছে নিচের যে দণ্ডের মতন জিনিসগুলো, এগুলা হচ্ছে পরাগদণ্ড, আর এইদিকে হচ্ছে এইটা হচ্ছে পরাগধানী, আর মাঝখানে যেই জায়গাটাতে তারা যুক্ত আছে সেটাকে বলতেছি যোজনী। ঠিক আছে, ওকে। তারপরে আসো পুংস্তবকের কাজ কি? পুংস্তবকের স্বাভাবিক কাজ হচ্ছে সহজ কথা, সে হচ্ছে পুংস্তবক হচ্ছে পরাগরেণু তৈরি করবে, পরাগরেণু তৈরি করবে। আর পরাগরেণু কি করবে? পরাগরেণু আলটিমেটলি শুক্রাণু তৈরি করবে, এবং এই শুক্রাণুটাই পরবর্তীতে কি উদ্ভিদের যৌনজননে সাহায্য করবে। ঠিক আছে, এরপরে আসো, এখন এইখানে কতগুলো পুংস্তবকের কিছু আমরা একটু সংজ্ঞা দেখি যে পুংস্তবকগুলা। এখানে দেখো পুংস্তবকের পুংদণ্ড যেগুলো আছে, এই যে পুংদণ্ড যেগুলা, এই যে লম্বা লম্বা দণ্ড যেগুলা, এই পুংদণ্ডগুলা একসাথে যুক্তও থাকতে পারে, আবার সেগুলা একটা আরেকটার সাথে বিচ্ছিন্নও থাকতে পারে। তো এখন আমরা একগুচ্ছ পুংস্তবক কখন বলবো? একগুচ্ছ পুংস্তবক মানে হচ্ছে
পুংদণ্ড যখন একটা গুচ্ছ আকারে থাকে, পুংদণ্ড যখন এক গুচ্ছে থাকে। তোমরা ফুলের তোড়া দেখছো না? ফুলের তোড়াতে কি থাকে? অনেকগুলা ফুলকে একসাথে একটা গুচ্ছ বানায় দেওয়া হয় না? ঠিক এরকম ভাবে অনেকগুলা পুংদণ্ড যখন একটা সিঙ্গেল গুচ্ছের মধ্যে থাকে, এই যে দেখো এই জায়গাটাতে দেখো, এখানে দেখো একটা জায়গাতে অনেকগুলা পুংস্তবক একসাথে লাগানো না, এইটাকে একটা গুচ্ছ আকারে যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো এক গুচ্ছ পুংস্তবক। তোমরা জবা ফুলের মধ্যে দেখবা, জবা ফুলে এই ধরনের একটা পুংস্তবক পাওয়া যায়, যে এক গুচ্ছ পুংস্তবক পাওয়া যায়। দ্বিগুচ্ছ পুংস্তবক কি? পুংদণ্ড যখন দুইটা গুচ্ছে সাজানো থাকবে, পুংদণ্ড যখন দুইটি গুচ্ছে, পুংদণ্ড যখন দুইটা গুচ্ছে থাকবে। এর উদাহরণ কি? মটরশুটির গাছের মধ্যে তোমার পুংদণ্ডগুলা দুইটা গুচ্ছে সাজানো থাকে। আর বহুগুচ্ছ মানে কি? বহুগুচ্ছ মানে হচ্ছে পুংদণ্ড প্রথমে আমরা দেখলাম এক গুচ্ছ, একটা মাত্র গুচ্ছে এসে সাজানো, দ্বিগুচ্ছের মধ্যে দুইটা মাত্র গুচ্ছে, এখানে হচ্ছে দুইটা গুচ্ছের অধিক সংখ্যক গুচ্ছে সাজানো থাকবে, মানে পুংদণ্ডগুলা দুইয়ের অধিক গুচ্ছে সাজানো থাকবে। পুংদণ্ড কি? দুইয়ের অধিক গুচ্ছে থাকবে। এটার উদাহরণ কি? তোমরা শিমুল ফুলগুলাতে দেখো, এই যে এইখানে একটা গুচ্ছ, এইখানে একটা গুচ্ছ, এইদিকে একটা গুচ্ছ, এইদিকে একটা গুচ্ছ, এইদিকে একটা গুচ্ছ, এইখানে তোমরা তাকাও, এইটা একটা গুচ্ছ, 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 অনেকগুলা গুচ্ছ একসাথে এখানে থাকতেছে। তার মানে এটাকে আমরা বলতেছি বহুগুচ্ছ বা পলিঅ্যাডেলফাস পুংস্তবক। ওকে, এটার উদাহরণ কি? শিমুল। ঠিক আছে, উদাহরণগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে। তারপরে আসো, ফুলের বিভিন্ন অংশের মধ্যে আমরা যখন হচ্ছে পরাগধানীর উপর ভিত্তি করে কিন্তু আমরা এটার কিছু নাম করতে পারি। পরাগধানীগুলা যদি একটা গুচ্ছে থাকে তখন তাকে বলা হয় যুক্তধানী বা সিনজেনেসিয়াস। আর মুক্ত অবস্থা এবং পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে তখন তাকে দললগ্ন বলা হয়। দললগ্ন ওয়ার্ডটা মানে কি? যে পুংকেশর যখন পাপড়ির সাথে লাগানো থাকবে, পাপড়ি বা দলমণ্ডলের সাথে লাগানো থাকবে, পাপড়ির সাথে যখন পুংকেশর লাগানো থাকবে তখন তাকে আমরা বলবো দললগ্ন। এখানে দেখো এই জিনিসটা দেখো তো, এই জিনিসগুলা কি একদম পাপড়ির সাথে পিছনের অংশটার সাথে কি লাগানো না? এই ইগুলা পুরাটা লাগানো, তাহলে সেটাকে আমরা বলবো দললগ্ন। এবং পরাগধানীগুলো মুক্ত থাকবে, এই অংশগুলা কি? পরাগধানী। এগুলা কি? পরাগধানী। এগুলা পরাগধানী। পরাগধানী কি একটা আরেকটা থেকে আলাদা না? পরাগধানীগুলো একটা আরেকটা থেকে আলাদা থাকবে, কিন্তু পরাগদণ্ডগুলা মানে পুংস্তবক যেগুলা, এরা হচ্ছে পিছনে যে তার দললগ্ন বা পাপড়ি আছে তার সাথে লাগানো থাকবে, সেগুলাকে আমরা বলবো দললগ্ন। আর যদি পরাগধানীগুলা একটা গুচ্ছে থাকতো, মানে ধরো এইটা একটা পরাগধানী, এরকম এরকম করে একটা গুচ্ছে তারা থাকতেছে, সাজানো থাকতেছে একটা গুচ্ছে, তখন তাকে আমরা বলবো যুক্তধানী বা সিনজেনেসিয়াস। ওকে, তারপরে আসো স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক জিনিসটা কি? স্ত্রীস্তবকটা থাকে ফুলের একদম কেন্দ্রে, সেন্টারে। তোমাকে যদি হচ্ছে আমি একটু চিত্রটা দেখাই, দেখো এখানে স্ত্রীস্তবকটা কই আছে? স্ত্রীস্তবকটা একদম ফুলের সেন্টারে আছে, তার চারপাশে হচ্ছে তোমার পুংস্তবকগুলা সাজানো থাকে। তাহলে স্ত্রীস্তবকের ক্ষেত্রে আমরা আরেকটা নামে স্ত্রীস্তবককে কি ডাকতে পারি? গর্ভকেশর ডাকতে পারি। এখন এই গর্ভকেশর আমরা পুংস্তবকের ক্ষেত্রে প্রতিটা পুংস্তবকের অংশকে আমরা কি বলছিলাম? পুংকেশর। আর স্ত্রীস্তবকের ক্ষেত্রে প্রতিটা অংশকে আমরা বলবো গর্ভপত্র। ঠিক আছে, স্ত্রীস্তবকের ক্ষেত্রে আমরা কি বলবো? প্রতিটা স্ত্রীস্তবককে, একাধিক স্ত্রীস্তবক থাকতে পারে, স্ত্রীস্তবকের প্রতিটা স্ত্রীস্তবককে আমি বলবো গর্ভপত্র। প্রতিটা স্ত্রীস্তবককে আমি কি ডাকবো? গর্ভপত্র ডাকবো। তার মানে স্ত্রীস্তবক একটা বা একাধিক গর্ভপত্র দিয়ে গঠিত হইতে পারে। ঠিক আছে, এখন একটা গর্ভপত্রের মধ্যে কয়টা অংশ থাকে? একটা গর্ভপত্রের মধ্যে তিনটা অংশ থাকে, গর্ভাশয়। আচ্ছা, আমি এটা একটু অন্য জায়গায় লিখি, তো এখানে দেখা যাবে। আচ্ছা, স্ত্রীস্তবকের প্রতি
প্রতিটা স্ত্রীস্তবককে আমি কি নামে ডাকি? গর্ভপত্র। প্রতিটা গর্ভপত্রের কয়টা অংশ থাকে? 3টা অংশ। কি কি? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তার মানে প্রতিটা স্ত্রীস্তবককে আমরা বলি গর্ভপত্র, আর একটা গর্ভপত্রের 3টা অংশ থাকে, গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। তাহলে আমরা একটু যদি চিত্রের দিকে আসি, এইখানে খেয়াল করো, আমার এইখানে এই যে মোটা অংশটা যেটা দেখতেছো, এই মোটা অংশটাকে আমি বলি গর্ভাশয়। এই মোটা অংশের পরে এই যে দণ্ডের মতন অংশ দেখতেছো না, এই দণ্ডের মতো অংশ, এই দণ্ডের মতো অংশকে আমরা বলি গর্ভদণ্ড। আর সবার উপরে যে অংশটা আছে সেটাকে আমরা বলি গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, এই 3টাকে একসাথে আমরা কি বলি? গর্ভপত্র। আর গর্ভপত্র যদি একাধিক থাকে বা একটা থাকে, যাই থাকুক না কেন, সেটাকে পুরাটাকে সম্মিলিতভাবে আমরা বলবো স্ত্রীস্তবক। ওকে, তাহলে দেখো এইখানে স্ত্রীস্তবকের তাহলে আমার কি কাজ? স্ত্রীস্তবকের মধ্যে আমার স্ত্রী প্রজনন কোষ বা ডিম্বাণু তৈরি হয়। এই ডিম্বাণুটা কি করে? সরাসরি আমার জনন কাজে কিন্তু অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, এখন আসো আমরা দেখি পুষ্পমঞ্জরি জিনিসটা কি। পুষ্পমঞ্জরি জিনিসটা হচ্ছে, সহজ কথায় আমি যদি বলি, গাছের মধ্যে ফুল তৈরি হয় না, গাছের একটা শাখায় ফুল কিভাবে সাজানো থাকে, ফুল কিভাবে সাজানো থাকে সেটাই হচ্ছে কিভাবে সাজানো থাকে। সেই সাজানো মানে কিভাবে বিন্যস্ত থাকতেছে, ফুলগুলা কি হচ্ছে এলোমেলো ভাবে সাজানো থাকতেছে, নাকি একটা মানে প্রথমে হচ্ছে বয়স্ক ফুলগুলা আসতেছে, তারপর কচি ফুলগুলা আসতেছে, কিভাবে ফুলগুলা হচ্ছে একটা শাখা ডালের মধ্যে কিভাবে ফুলগুলা সাজানো, এই সাজানোর নিয়মটাই হচ্ছে, সাজানোর যে নিয়ম, এই সাজানোর নিয়মটাই হচ্ছে পুষ্পমঞ্জরি। সাজানোর নিয়মটাকে কি বলে? পুষ্পমঞ্জরি। এবং যেই ডালের মধ্যে ফুলটা সাজানো আছে, যেই ডালের মধ্যে ফুলটা সাজানো, সেই ডালটাকে আমরা বলি মঞ্জরি দণ্ড। সেই ডালটাকে আমরা কি বলি? মঞ্জরি দণ্ড। ওকে, তার মানে ফুলগুলা কিভাবে সাজানো আছে সেই সাজানোর নিয়মটাকে বলি পুষ্পমঞ্জরি। আর পুষ্পমঞ্জরি যেই ডালের উপর আমি দেখতেছি, যেই ডালটা, সেই ডালটাকে আমরা বলি মঞ্জরি দণ্ড। তাহলে এখানে দেখো, এইটা একটা ডাল, তাই না? এই ডালের মধ্যে ফুলগুলা কিভাবে সাজানো আছে সেটা আমি দেখব। তাহলে কিভাবে সাজানো আছে সেটা দেখে আমি তার পুষ্পমঞ্জরি বের করব। আর যেই ডালের মধ্যে ফুলটা সাজানো আছে সেই ডালটাকে আমরা, এই ডালটাকে আমরা কি বলতেছি? মঞ্জরি দণ্ড। ঠিক আছে, তাহলে এইটা আমার গেল। এখন আসা মঞ্জরি দণ্ডের কিছু আমরা অনিয়ত পুষ্পমঞ্জরি দেখি, নিয়ত পুষ্পমঞ্জরি দেখি। অনিয়ত পুষ্পমঞ্জরি মানে কি? এই যে এইটা কি একটা মঞ্জরি দণ্ড, তাই না? অনিয়ত পুষ্পমঞ্জরি মানে হচ্ছে যেটার মঞ্জরি দণ্ড অসীমভাবে বৃদ্ধি পায়। মঞ্জরি দণ্ডের বৃদ্ধি অসীম। অসীম মানে কি? মানে মঞ্জরি দণ্ড হচ্ছে ক্রমাগত লম্বাই হইতেছে, মঞ্জরি দণ্ডের শেষ নাই কোনো। দেখো এটার শেষে কোনো ফুল আছে, শেষে কিন্তু ফুল তৈরি হয় না, তার মানে মঞ্জরি দণ্ড আরো লম্বা হইতে থাকবে, আরো এই দিক থেকে নতুন নতুন ফুল আসতে থাকবে, আরো ফুল হইতে থাকবে, নিচের দিক উপরের দিকে আরো যাইতে থাকবে। আর নিয়ত পুষ্পমঞ্জরি মানে হচ্ছে নিয়ত ওয়ার্ডটার মানে হচ্ছে নির্দিষ্ট, তার মানে মঞ্জরি দণ্ডের বৃদ্ধিটা নির্দিষ্ট, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মঞ্জরি দণ্ড বৃদ্ধি পাবে। মঞ্জরি দণ্ডের দণ্ড বৃদ্ধি তার নির্দিষ্ট, তার মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে বাড়বে। দেখো এইটার শীর্ষে কি মঞ্জরি দণ্ড, নিয়ত পুষ্পমঞ্জরির ক্ষেত্রে কি হয়? শীর্ষে একটা ফুল আছে, এই শীর্ষে ফুল থাকার কারণে কি হচ্ছে? শীর্ষে সবচেয়ে বয়স্ক ফুলগুলো আছে, শীর্ষে একটা ফুল থাকার কারণে এই মঞ্জরি দণ্ড কিন্তু আর লম্বা হবে না, সে এই পর্যন্তই, সে হচ্ছে তার এইদিকে ফুলগুলা চারপাশে সাজানো থাকবে। ওইটাকে আমরা বলি নিয়ত পুষ্পমঞ্জরি, আর এইটাকে আমরা বলি অনিয়ত পুষ্পমঞ্জরি বা রেসেমোস, আর ওইটাকে বলি সাইমোস। ঠিক আছে,
আর পুষ্পমঞ্জরি কেন গুরুত্বপূর্ণ? পরাগায়নের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমার ফুলগুলা কিভাবে সাজানো আছে সেইটার উপর ডিপেন্ড করবে পরাগায়ন কিভাবে হবে। ঠিক আছে, তাহলে পরাগায়নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো প্রজননের জন্য ধাপ কয়টা? প্রজননের ধাপ কিন্তু হচ্ছে আমার দুইটা। প্রথমে আমার পরাগায়ন হইতে হবে। উদ্ভিদের প্রজননের ধাপ হচ্ছে দুইটা। প্রথমে আমার পরাগায়ন হইতে হবে, এরপরে আমার নিষেক হইতে হবে। এখন পরাগায়ন আর নিষেকের ক্ষেত্রে তোমার কিছু জিনিস মনে রাখতে হবে। পরাগায়ন জিনিসটা কি আসলে? পরাগায়ন জিনিসটা সহজ কথায় বলতে গেলে উদ্ভিদের কোনো একটা ফুলের, এই ধরো এইটা একটা ফুল, ওইটা একটা উদ্ভিদ, দুইটা উদ্ভিদ, এই উদ্ভিদে পরাগরেণু, সে হচ্ছে পরাগরেণু এই উদ্ভিদে তৈরি হইলো, সে হচ্ছে কোনো একটা মাধ্যমের সাহায্যে পরাগরেণু এই ফুলের ধরো স্ত্রীস্তবকের যে গর্ভমুণ্ড আমি তোমাদের একটু আগে পড়াইছি, সেই গর্ভমুণ্ডে এসে যে পতিত হবে, এই প্রক্রিয়াটাকে বলা হয়, এবং তার মাধ্যমে যে শুক্রাণু এবং ডিম্বাণুর পরে মিলন হবে, মিলনটাকে আমরা বলি নিষেক। কিন্তু এই যে পতিত হইলো, পরাগরেণুটা পতিত হইলো এইখান থেকে আইসা এইখানে আইসা যে পতিত হইল পরাগরেণুটা, এইটাকে আমরা বলি পরাগায়ন। মানে পরাগরেণুটা আরেকটা ফুলের গর্ভমুণ্ডে পতিত হইলো, আরেকটা ফুলের স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে পতিত হইলো, এটাকে আমরা বলি কি? পরাগায়ন বা পরাগ সংযোগ। এখন স্বপরাগায়ন কাকে বলে? স্বপরাগায়ন মানে হচ্ছে তোমার একই উদ্ভিদের, এটা হচ্ছে অনেকটা ওই তোমার সহবাসী উদ্ভিদের মতন। স্বপরাগায়ন মানেই হচ্ছে যে তোমার একই উদ্ভিদে, একই ফুলের মধ্যে, বা একই উদ্ভিদের ভিন্ন দুইটা ফুলে, কি বলছি ভাইয়া? একই ফুলে বা একই উদ্ভিদের ভিন্ন দুইটা ফুলে। সহবাসী মানে কি? যে সহবাসী মানে হচ্ছে এখানে পরাগায়নটা হবে একই ফুলের মধ্যে, একটা গাছের ওই একটা ফুলের মধ্যেই হবে, কারণ একটা ফুলের মধ্যে তোমার স্ত্রীস্তবক পুংস্তবক দুইটাই আছে, এইটাও সম্ভব। আবার একই গাছ, তার উপরে একটা ফুল আছে, হয়তো বা নিচে আর একটা ফুল আছে, তো উপর আর নিচের একই গাছের দুইটা ফুলের মধ্যে যখন আমার পরাগায়ন হবে তখন তাকে আমরা বলবো স্বপরাগায়ন। দেখো স্বপরাগায়নের জন্য উদাহরণগুলো সেম, সরিষা, ধুতরা, ঠিক আছে। এবং আছে পরপরাগায়ন। স্বপরাগায়ন ক্ষেত্রে আমরা আরেকটু কিছু বৈশিষ্ট্যগুলো আমি যেখানে এখানে দেখো লেখা আছে, সেটা হচ্ছে স্বপরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয়। কেন অপচয় কম হয়? কারণ এখানে দেখো একই গাছের মধ্যে বা একই ফুলের মধ্যেই কিন্তু পরাগায়নটা হইতেছে, তাইলে কি আমার পরাগরেণু, অনেক পরাগরেণুর কি দরকার আছে? আমার পরাগরেণু নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স আছে? কারণ যখন পরপরাগায়ন হয়, মানে ধরো একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদে পরাগরেণু নিয়ে যাইতে হয়, তখন কিন্তু অনেক পরাগরেণু পইরা যাইতে পারে, অনেক পরাগরেণু নষ্ট হইতে পারে, অথবা অন্য প্রজাতির উদ্ভিদে চলে যাইতে পারে, তখন তো নিষেক হবে না। তাহলে সফল নিষেকের জন্য যদি আমার একই ফুলে হয়, তখন তো আমার নির্দিষ্ট অল্প কিছু পরাগরেণু হইলেই হয়ে যাবে, কারণ এখানে পরাগরেণু নষ্ট হওয়ার চান্স কিন্তু খুবই কম যদি একই উদ্ভিদে হয়, কারণ সেখানে যেইখানে পরাগরেণু তৈরি হইতেছে ওইখানেই আবার পরাগরেণুটা ইউজ হয়ে যাচ্ছে। তার মানে এখানে পরাগরেণু অপচয় হওয়ার সম্ভাবনাটা কম থাকে, এবং বাহকের উপর নির্ভরশীলতা কমে, কারণ এখানে কোনো বাহকের দরকারই নেই, কারণ একই ফুলেই হইতেছে, বা একই উদ্ভিদের ভিন্ন দুইটা ফুলে হচ্ছে, এখানে তো বহন করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তাই না? তার মানে পরাগায়নটা এখানে হবেই। আর এখানে যেটা অসুবিধা, যে এখানে নতুন কোনো বৈশিষ্ট্যের চেঞ্জ আসে না, নতুন কোনো বৈশিষ্ট্য এখানে আসে না। কারণ নতুন কেন বৈশিষ্ট্য আসে না? কারণ ফুল যেটা, সেই ফুলটা তো একটা গাছেরই ফুল, তাই না? তার মানে ওই ফুলগুলোর মধ্যে ওই গাছের বৈশিষ্ট্যগুলাই ওইখানে দেখা দিবে, তাই না? এখন তোমার যদি যেটা সুবিধা হইতো, যদি আর কি দুইটা ভিন্ন গাছের মধ্যে হইতো, তাহলে যেটা সুবিধা হইতো, একটা গাছ আরেকটা গাছ থেকে কিন্তু কিছুটা হইলেও তার বৈশিষ্ট্যগত ভিন্নতা আছে, পরিবেশের মধ্যে খাপ খাইয়ে নেওয়ার কারণে তার একটু বৈচিত্র্যতা দেখা দেয়। তো যদি দুইটা ভিন্ন উদ্ভিদের মধ্যে যদি পরাগায়ন হইতো, তাহলে যেটা যেই বৈশিষ্ট্যের বৈচিত্র্যটা আসতো, সেটা কিন্তু আমি একই উদ্ভিদে থাকার কারণে ওই বৈচিত্র্যটা পাবো না, ওই বৈচিত্র্যটা মিস হবে একই উদ্ভিদে থাকার কারণে। কারণ একই উদ্ভিদের মধ্যে ওই বৈচিত্র্যটা থাকে না, কারণ একই উদ্ভিদের মধ্যে স্ত্রী রেণু তৈরি হচ্ছে, একই উদ্ভিদে পুংরেণু তৈরি হচ্ছে। ওকে, তার মানে এখানে আমার বৈশিষ্ট্যে কোনো পরিবর্তন আসবে না। আর প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকবে, মানে একদম পুরো পিওর তৈরি হবে, কারণ নিজেরটা নিজেই তৈরি করতেছে। তার মানে কি চরিত্রগত বিশুদ্ধ তৈরি হবে, জিনগত বৈশিষ্ট্য থাকবে না, কারণ হচ্ছে তার কোনো পরিবর্তন আসে নাই। আর অভিযোজন ক্ষমতা কমে যাবে। অভিযোজন ক্ষমতা কমে যাবে বলতে কি বোঝাচ্ছে? যে বৈশিষ্ট্যগত পরিবর্তন না আসার কারণে পরিবেশে তার পরিবর্তনশীল পরিবেশে তার টিকে থাকার সক্ষমতা কমে যাবে।
এবং যখন অভিযোজন ক্ষমতা কমে যাবে তখন কিন্তু হচ্ছে যেটা ঝামেলা হবে, পরিবেশ তো ক্রমাগত পরিবর্তনশীল, তখন কিন্তু প্রজাতি আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাবে। এখন আসো পরপরাগায়ন। পরপরাগায়ন আমি কিন্তু বলে ফেলছি যে দুইটা ভিন্ন উদ্ভিদে ফুলের মধ্যে পরাগায়ন। দুইটা ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরপরাগায়নকে আমরা কি বলি? পরপরাগায়ন। পরপরাগায়নের উদাহরণ কি কি আছে ভাইয়া? শিমুল এবং পেঁপে, এই দুইটাকে আমরা বলি পরপরাগায়নের উদাহরণের মধ্যে ফেলাই। দুইটা ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন হবে, একই উদ্ভিদের মধ্যে হবে না, একটা গাছ তার 2 কিলোমিটার পরে হয়তো আরেকটা গাছ আছে, ওই দুইটা গাছের মধ্যে যখন পরাগায়ন হবে। পরপরাগায়নের বৈশিষ্ট্য কি? এইখানে হচ্ছে ঠিক স্বপরাগায়নের উল্টা বৈশিষ্ট্যগুলো। এখানে নতুন চরিত্র তৈরি হবে, কারণ দুইটা ভিন্ন ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগায়ন হচ্ছে। বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পাবে এবং বীজগুলো অধিক জীবনী শক্তি সম্পন্ন হবে, মানে বীজগুলো অনেক তাজা, মানে নতুন যেই জীবটা তৈরি হবে সে অনেক তাজা হবে, কারণ তার মধ্যে বৈচিত্র্য আছে। এবং একই সাথে এখানে যেটা হবে, এরা বৈচিত্র্যপূর্ণ হবে এবং নতুন গুণ তৈরি হবে, নতুন প্রজাতির সৃষ্টি হবে। কিন্তু একটা ঝামেলা আছে, স্বপরাগায়নে কিন্তু প্রথম পয়েন্টই আমরা পড়ছিলাম, ওইখানে পরাগরেণুর কিন্তু কোনো অপচয় হয় না, কারণ একই গাছের মধ্যেই তৈরি হইতেছে। নতুন যে জীবটা তৈরি হচ্ছে বা নতুন যে পরাগায়নটা হচ্ছে সেটা কিন্তু একই গাছের মধ্যেই হচ্ছে। কিন্তু এইখানে কি করতে হইতেছে? এখানে বাহকের উপর নির্ভরশীল হওয়া লাগতেছে। হয়তোবা কোনো একটা মৌমাছি এসে একটা ফুলের উপর বসতেছে, এরপরে সে উইরা এখান থেকে পরাগরেণু নিয়ে উড়ে দূরে আরেকটা গাছে গিয়ে সে হচ্ছে তার পরাগরেণুটা দিয়ে আসতেছে। এখন এই যাওয়ার পথে অনেকগুলা পরাগরেণু সে হয়তোবা অন্য কোনো জায়গায় বসছিল, তখন পরাগরেণু কিছু অপচয় হয়ে গেছে। তো এই ধাপে যেটা হয়, পরপরাগায়নের ক্ষেত্রে পরাগায়নের নিশ্চয়তা থাকে না। আবার দেখা যেতে পারে সে ভুল আর একটা ফুলে, হয়তোবা সে প্রথমে জবা ফুলে বসছিল, জবা ফুলের থেকে কিছু পরাগরেণু নিছে, এরপরে সে সরিষা ফুলে চলে গেছে। কিন্তু জবা ফুলের পরাগরেণু দিয়ে তো সরিষা ফুলে পরাগায়ন হবে না, জবা ফুল দিয়ে জবা ফুলেই হইতে হবে। তাহলে কি পরাগায়নের কিন্তু নিশ্চয়তা এই পরপরাগায়নে থাকে না এবং প্রচুর পরাগরেণুর অপচয় ঘটে। আর প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, মানে প্রজাতিটা যে বিশুদ্ধ একটা প্রজাতি, যে জবা ফুল একদম বিশুদ্ধ আর একটা জবা ফুল, সেইটা পাওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন জায়গার উদ্ভিদের মধ্যে তোমার পরাগায়নটা হচ্ছে। এখন পরাগায়নের মাধ্যমগুলো আমরা দেখি একটু। মাধ্যম বলতে কি? এই যে পরপরাগায়নের ক্ষেত্রে তোমার কিন্তু মাধ্যমের দরকার হয়, আবার স্বপরাগায়নের ক্ষেত্রেও মাধ্যমের দরকার হয়। স্বপরাগায়নের ক্ষেত্রে যখন ধরো উপরে একটা ফুল আছে, নিচে আর একটা ফুল আছে, এখন উপরের ফুল থেকে পরাগরেণু বহন করে নিচের ফুলে নিয়ে আসার জন্য কিন্তু তোমার একটা মৌমাছি বা যে কোনো একটা বাহকের দরকার হয়। কিন্তু যদি একই ফুলে যখন পরাগায়ন হবে তখন তো কোনো বাহকের দরকার নাই, তাই না? আচ্ছা, এখন পরাগায়নের মাধ্যম বলতে যেই মাধ্যমগুলো আমার পরাগায়নে সাহায্য করতেছে, এইটার উপর ভিত্তি করে আমরা ফুলগুলোকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথম যেই ভাগ সেটা হচ্ছে পতঙ্গ পরাগী ফুল। পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্যগুলো কি? পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে ফুলগুলা আকারে অনেক বড় হবে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে ফুলগুলা রঙিন হবে। তৃতীয় যে বৈশিষ্ট্যটা, ফুলগুলা হচ্ছে মধু গ্রন্থি যুক্ত হবে। চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে ফুলগুলা সুগন্ধি যুক্ত হবে। আচ্ছা, এই সবগুলাই কি পতঙ্গকে আকর্ষণ করার জন্য যথেষ্ট না? একটা ফুল দেখতে অনেক বড়, দেখতে অনেক রঙিন, ফুলটার মধ্যে মধু আছে, তাহলে কি মৌমাছি উড়ে যাবে? সুগন্ধিযুক্ত গুড স্মেল আসতেছে, তাহলে কি গুড স্মেল আসলে কি স্বাভাবিকভাবেই পতঙ্গ তারা সেগুলোর প্রতি আকৃষ্ট হবে। তার মানে একটা পতঙ্গকে আকৃষ্ট করার জন্য যা যা থাকা দরকার সবকিছুই হচ্ছে এই পতঙ্গ পরাগী ফুলগুলাতে কিন্তু থাকে। ঠিক আছে, পতঙ্গ পরাগী ফুলগুলা কি কি আছে ভাইয়া? এই যে দেখো, জবা, তারপর হচ্ছে এইদিকে কুমড়া, সরিষা, জবা, কুমড়া, সরিষা, এগুলো ফুলগুলো আকারে বড়ও থাকে, রঙিন থাকে, মধুগ্রন্থি যুক্ত থাকে, সুগন্ধি যুক্ত থাকে। এবং এদের যে পরাগরেণুটা আছে, পরাগরেণুটা হয় আঠালো। আঠালো হয় কেন? কারণ হচ্ছে যাতে করে এই পরাগরেণুগুলা হচ্ছে গায়ে লাইগা থাকতে পারে, পতঙ্গের গায়ে যাতে লেগে থাকতে পারে, এই কারণে পরাগরেণুগুলা আঠালো হয়। ঠিক আছে, এরপরে আসো বায়ু পরাগী ফুল। বায়ু পরাগী ফুলগুলা কেমন হবে? বায়ু পরাগী ফুলের যে পরাগরেণুগুলা আছে, বায়ু পরাগী ফুলের যে ফুলগুলা হচ্ছে এরাও আকারে বড় হয়, তারপর হচ্ছে এরা হচ্ছে সুগন্ধি থাকার তো দরকার নাই, কারণ বাতাস দিয়ে পরিবাহিত হবে। বায়ু পরাগী ফুলের পরাগরেণুগুলা বাতাস দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তো এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে হচ্ছে সুগন্ধিহীন, এরা হচ্ছে সুগন্ধিহীন।
এদের মধ্যে কি মধু গ্রন্থি থাকার কোনো দরকার আছে? কারণ মধু গ্রন্থি তো থাকবে পতঙ্গের জন্য, বায়ুর তো কোনো মধুর দরকার নাই, তার মানে কি এরা মধু গ্রন্থিহীন থাকবে, মধু গ্রন্থিহীন থাকবে। ঠিক আছে, এবং আরেকটা যেটা জিনিস, এদের পরাগধানীগুলা আলাদা থাকবে, অনেক বেশি হালকা থাকবে, পরাগধানীগুলা মুক্ত মুক্ত পরাগধানী থাকবে। মুক্ত পরাগধানী থাকলে সুবিধা কি, পরাগধানীগুলা সহজে বাতাসে ঢেউয়ে উড়ে যাইতে পারবে, পরাগধানীগুলা মুক্ত থাকবে, একটা আরেকটার সাথে লাগানো থাকবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমার বায়ু পরাগী ফুলের উদাহরণ, বৈশিষ্ট্য। এরপরে যদি আসি আমি পানি পরাগী ফুল। পানি পরাগী ফুল কি? পানি পরাগী ফুল হচ্ছে পানির সাহায্যে ভেসে ভেসে তোমার পরাগরেণুগুলা জায়গাতে পৌঁছাবে। পানি পরাগী ফুলগুলোর বৈশিষ্ট্য কি? পানি পরাগী ফুলগুলা হচ্ছে ক্ষুদ্র, এরা এত বড় না, পানি পরাগী ফুলগুলা ক্ষুদ্র, এবং স্বাভাবিকভাবে এগুলা এদের পানি পরাগী ফুলগুলার হচ্ছে তোমার সুগন্ধি নরমালি থাকে না, সুগন্ধিহীন থাকে। এবং এখানের যে একটা স্পেশাল বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্ত্রী ফুল যেটা আছে, স্ত্রী ফুল, তার যে বোটা, স্ত্রী ফুলের বৃন্ত বা বোটা, এটা হচ্ছে বড় থাকে। আর পুংপুষ্প যেটা, পুংপুষ্প বা পুরুষ ফুল যেটা, তার বৃন্তটা ছোট থাকে। পুংপুষ্পের বৃন্তটা ছোট থাকে, স্ত্রী ফুলের পুষ্পটা বড় থাকে। এখন পুংপুষ্পের বৃন্ত ছোট কেন থাকে ভাইয়া? কারণ হচ্ছে পুংপুষ্প করে কি, সে হচ্ছে ভাইসা 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 আস্তে আস্তে স্ত্রী ফুলের কাছে আসে। স্ত্রী ফুলের কাছে আসার পর সে তার পরাগরেণুটা স্ত্রী ফুলের কাছে পাঠায় দেয়, পানির সাহায্যে সে পাঠায় দেয়। স্ত্রী ফুলের পুষ্পটা বোটাটা বড় থাকার কারণে সে এত নড়াচড়া করতে পারে না, সে সহজে নড়াচড়া করতে পারে না, সে তার জায়গাতে স্থির থাকে। কিন্তু পুংপুষ্পের যে বোটাটা সেটা ছোট থাকার কারণে সে আস্তে 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 পানির সাথে ভেসে ভেসে সে চলে আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে তোমার পানি পরাগী ফুল। পানি পরাগী ফুল মানে পানির সাহায্যে যেটা। পানি পরাগী ফুলের উদাহরণ কি? পাতা শ্যাওলা। পাতা শ্যাওলা কই থাকে? পানিতে থাকে, শ্যাওলার সাথে উদাহরণ। এরপর সবার লাস্টে যেটা, সেটা হচ্ছে এই পরাগায়নের মাধ্যমে প্রাণী পরাগী ফুল। প্রাণী পরাগী ফুল মানে কি, কোন একটা প্রাণীর সাহায্যে এটা পৌঁছাবে। প্রাণী যে কোনো কিছু হইতে পারে, পাখি হইতে পারে, বাদুর হইতে পারে, পাখি, বাদুর, ইভেন মানুষ, এরা হচ্ছে প্রাণী পরাগী ফুলের মধ্যে পড়বে। প্রাণী পরাগী ফুলগুলা কেমন? প্রাণী পরাগী ফুলগুলা নরমালি বড়ই হয়। এদের সুগন্ধি থাকতেও পারে, নাও থাকতে পারে, সুগন্ধির উপর ডিপেন্ড করে না। এদের সুগন্ধি থাকতেও পারে, নাও থাকতে পারে, সুগন্ধি থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে একটা জিনিস এদের থাকতে হবে, সেটা হচ্ছে ফুলগুলা অবশ্যই রঙিন হইতে হবে। রঙিন হইলে আমরা সহজে আকৃষ্ট হই, তাই না? যে কোনো ফুল, এটা সুগন্ধি আছে কিনা এটা আমরা পরে দেখি। আগে ফুলটা যদি দেখতে সুন্দর হয় তাহলে ফুলটার কাছে আমরা যাই, তারপরে হচ্ছে নাকে নিয়ে দেখে যে এটার ঘ্রাণ আছে কি নাই। সো সুগন্ধি থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু ফুল অবশ্যই কি হইতে হবে? রঙিন হইতে হবে। সো এইটা হচ্ছে আমার প্রাণী পরাগী ফুলের বৈশিষ্ট্য। প্রাণী পরাগী ফুলগুলা কি কি আছে? কদম আছে, শিমুল আছে। ওকে, শিমুল ফুল আর হচ্ছে কদম ফুল, এই যে কদম ফুল, শিমুল ফুল। ওকে, এখন আসো আমরা দেখি পুং গ্যামেটোফাইটটা কিভাবে তৈরি হয়। আমরা একটু যদি হচ্ছে তোমাকে বুঝাই, প্রথমে আসো আমরা একটু এইখান থেকে দেখি। একটা পরাগরেণু, পরাগরেণু কই থেকে তৈরি হয় ভাই? পরাগরেণু তৈরি হয় পরাগরেণু মাতৃকোষ থেকে। পরাগ মাতৃকোষ থেকে, পরাগ মাতৃকোষ। এই পরাগ মাতৃকোষ যেটা আছে সেটা হচ্ছে পরাগধানীতে থাকে। ঠিক আছে, পরাগধানীর ভিতরে থাকে পরাগ মাতৃকোষ, পরাগধানী এইটার ভেতরে থাকে পরাগ মাতৃকোষ। এই পরাগ মাতৃকোষটাকে আমি কিন্তু তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারে বুঝাইছি। পরাগ মাতৃকোষটা হচ্ছে ডিপ্লয়েড। ঠিক আছে, এই পরাগ মাতৃকোষটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন হবে। মিওসিস কোষ বিভাজন হয়ে কয়টা কোষ তৈরি করবে? চারটা। চারটা কি তৈরি করবে? চারটা পরাগ রেণু তৈরি করবে, চারটা পরাগ রেণু তৈরি করবে। এই চারটা পরাগ রেণু কি মিওসিস বিভাজনে অর্ধেক হয়ে যায় না? তার মানে পরাগ রেণু কি? হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে আমি চারটা পরাগ রেণু পাইলাম একটা পরাগ মাতৃকোষ থেকে। এখন দেখো এখানে পরাগ রেণু আছে একটা, এই পরাগ রেণু, এই পরাগ রেণুর মাঝখানে কি একটা নিউক্লিয়াস আছে, তাই না? এই নিউক্লিয়াসটা এখন হবে কি, এই নিউক্লিয়াসটা প্রথমে দুইটা নিউক্লিয়াসে ভাগ হয়ে যাবে। দুইটা নিউক্লিয়াসের প্রথম নিউক্লিয়াসটাকে আমি বলবো নালিকা নিউক্লিয়াস, আর দ্বিতীয় নিউক্লিয়াসটাকে আমি বলতেছি জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস হওয়ার পরে যেটা হবে, এই জনন নিউক্লিয়াসটা হচ্ছে এই নালিকা নিউক্লিয়াস যেটা, এই নালিকা নিউক্লিয়াসটা আকারে একটু বড় না? এইটা একটু বড়।
এই নালিকা নিউক্লিয়াসটা করবে কি, সে হচ্ছে এইদিকে একটা নালীর মতন তৈরি করবে। যদি আমরা একটু পরে দেখি, দেখো এই নালিকা নিউক্লিয়াসটা হচ্ছে একটা নালী বের করছে। এই নালীটাকে আমরা বলতেছি পরাগ নালিকা, বুঝতে পারছো? এই পরাগ নালিকাটার মধ্য দিয়ে এই নিউক্লিয়াসগুলা বাইরে বের হয়ে আসবে, বাইরে বের হয়ে আসবে। জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস বাইরে বের হয়ে আসবে। এখন যেটা হবে, এই যে জনন নিউক্লিয়াসটা আছে না, এই জনন নিউক্লিয়াসটা হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটা কোষে দুইটা শুক্রাণুতে কনভার্ট হয়ে যাবে। জনন নিউক্লিয়াস দুইটা শুক্রাণুতে কনভার্ট হয়ে যাবে। এই যে জনন নিউক্লিয়াসটা, এটা হচ্ছে দুইটা শুক্রাণুতে কনভার্ট হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারছো কিনা আমি আরেকবার শুরু থেকে বলি। প্রথমে আমার হচ্ছে পরাগরেণু তৈরি হয়েছে, পরাগরেণু, 4টা পরাগরেণু তৈরি হয়েছে। এই পরাগরেণুতে একটা নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াস হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াসে কনভার্ট হয়েছে। কি কি নিউক্লিয়াসে কনভার্ট হয়েছে? নালিকা নিউক্লিয়াস আর হচ্ছে জনন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসটার আকার বড় আর জনন নিউক্লিয়াসটার আকার ছোট। নালিকা নিউক্লিয়াস আলটিমেটলি কি তৈরি করছে? পরাগ নালিকা, পরাগ নালিকা তৈরি করছে। এই পরাগ নালিকার ভেতরে গেছে জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস দুইটাই ঢুকছে। জনন নিউক্লিয়াস করছে কি, সে হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটা শুক্রাণু তৈরি করছে। এইভাবে আমার আলটিমেট শুক্রাণুটা কিন্তু আমি পেয়ে গেলাম পরাগরেণু থেকে। তাহলে দেখো আমি কি পরাগরেণু থেকে আলটিমেটলি শুক্রাণু পেয়ে গেলাম। এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, দুইটা নিউক্লিয়াস তৈরি হওয়ার পরে নালী তৈরি হয়েছে, পরাগ নালিকা তৈরি হয়েছে। পরাগ নালিকাটার ভিতর দিয়ে জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস এগুলো ঢুকছে। এই জনন নিউক্লিয়াসটা দুইটা পুংগ্যামিটে কনভার্ট হয়ে গেছে। পুংগ্যামিট মানে দুইটা শুক্রাণুতে কনভার্ট হয়ে গেছে। ওকে, এরপরে দেখো স্ত্রী গ্যামিটোফাইট কেমনে তৈরি হয় আমরা যদি একটু দেখাই। প্রথমে আমি একটু তোমাদেরকে একটা চিত্র দেখাই প্রথমে, পরে এইদিকে আসি। চিত্রটা কোথায়? এইদিকে। আচ্ছা, তোমরা একটু এই চিত্রটা দেখো, সবকিছু দেখো না, আগে জাস্ট এই চিত্রটা দেখো। এইখানে দেখো, এইটা হচ্ছে আমার এই যে এই গর্ভাশয়ের, এইটা হচ্ছে কি আমার একটা স্ত্রীস্তবক, তাই না? আমি দেখাইছি, উপরে একটা গর্ভমুণ্ড, মাঝখানে একটা গর্ভদণ্ড, নিচে একটা গর্ভাশয়। এই গর্ভাশয়ের মধ্যে হচ্ছে এইদিকে কি থাকে? ডিম্বক থাকে। এইদিকে ডিম্বক থাকে। এই ডিম্বকটাকে জুম করে আমি এখানে দেখাইলাম। এই ডিম্বকের মধ্যে আমার দেখো এই নিচের দিকে একটা ছিদ্র পথ আছে। এই নিচের দিকে ছিদ্র পথ, এইটাকে আমি কি বলতেছি? ডিম্বক রন্ধ্র। ঠিক আছে? এই ডিম্বক রন্ধ্রের দিকে কিছু কোষ থাকে। এই কোষগুলা, এই যে এই কোষগুলা হচ্ছে নিউসেলাস কোষ। এইগুলা কোষগুলা হচ্ছে এই চারপাশে হচ্ছে, এইটা হচ্ছে তোমার একটা ডিম্বাণুর একটা ডিম্বথলির মধ্যে পড়ে, কিন্তু এই ডিম্বক রন্ধ্রের কাছে কিছু কোষ থাকে। এই কোষগুলোকে আমরা বলি নিউসেলাস কোষ। এই কোষগুলোকে আমরা বলতেছি নিউসেলাস টিস্যু। এই যে চারপাশে যে টিস্যুগুলো আছে এগুলোকে আমরা বলি নিউসেলাস টিস্যু। এখন এই নিউসেলাস টিস্যুর মধ্যে কিছু টিস্যু আছে যারা হচ্ছে, আমি আবার শুরুতে চলে যাই। তোমরা নিউসেলাস টিস্যুটা তো বুঝতে পারছো। এইখানে দেখো, এখানে আরো ভালো করে দেখতে পারবা। সেটা হচ্ছে এই যে দেখো, এইটা হচ্ছে আমার ওই যে ডিম্বক রন্ধ্রটা। এটা হচ্ছে ওই ডিম্বক রন্ধ্রটা। এই ডিম্বক রন্ধ্রের এই দিকের অংশগুলোকে, এই যে চারপাশের যে টিস্যুটা আছে, এই টিস্যুগুলোকে আমরা বলি হচ্ছে নিউসেলাস টিস্যু। এই নিউসেলাস টিস্যুর মধ্যে একটা টিস্যু একটু দেখো, একটা কোষ দেখো, একটু আকারে বড় হয়েছে, একটু স্পেশালাইজড হয়ে গেছে, এবং সেটার যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটাও কিন্তু সাইজে একটু বড় হয়েছে। এইটাকে আমরা বলি প্রাথমিক জনন কোষ। ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি? প্রাথমিক জনন কোষ। এই প্রাথমিক জনন কোষটা কি করবে? এই প্রাথমিক জনন কোষটা মিওসিস বিভাজন হবে। আমি তোমাদেরকে একটু বলি, প্রাথমিক যে জনন কোষটা আছে, প্রাথমিক জনন কোষ, সে হচ্ছে মিওসিস বিভাজনের মাধ্যমে কয়টা কোষ তৈরি হয়? চারটা কোষ তৈরি হবে। ঠিক আছে? চারটা কোষ তৈরি হওয়ার পরে এখানে উপরের তিনটাই হচ্ছে বাদ চলে যাবে। মানে উপরের তিনটা কি হবে জানো? উপরের তিনটা নষ্ট হয়ে যাবে। উপরের তিনটা নষ্ট হয়ে যাবে পুরোপুরি, শুধু একটা বাকি থাকবে। আচ্ছা, মিওসিস কোষ বিভাজন হইলে কি হবে? এরা সবগুলা কি স্ত্রী রেণু, যেটা এরা হচ্ছে সবগুলা কি হ্যাপ্লয়েড না? এরা সবাই কি হ্যাপ্লয়েড। তার মানে এই এই কোষের যেই কোষটা বাকি রয়ে গেল, নষ্ট হইল না, সেটা কি হ্যাপ্লয়েড। তার মানে এটার মধ্যে নিউক্লিয়াস কয়টা থাকবে? হ্যাপ্লয়েড। এখন আসো আসল কাহিনীতে আসো।
এইখানে হচ্ছে এখন আমার একটা কোষ, ওই যেটা বাচ্চা ছিল, আর নষ্টগুলা এখানে কিছু নষ্ট কোষ, 3টা নষ্ট কোষ হয়েছে। এই 3টা নষ্ট কোষ তো নষ্ট হয়ে গেছে, এই 3টা নিয়ে আমাদের কথা নাই। আমাদের কথা হচ্ছে এখন যেই কোষটা বাইচা আছে সেখানে কয়টা নিউক্লিয়াস আছে? একটা নিউক্লিয়াস আছে, তাই না? একটা নিউক্লিয়াস আছে। এখন হবে কি, এই একটা নিউক্লিয়াস হচ্ছে মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা নিউক্লিয়াসে কনভার্ট হবে। মানে আমি এখন একটা নিউক্লিয়াস থেকে 2টা নিউক্লিয়াস পাবো, ঠিক আছে? এখন একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস পেলাম? 2টা নিউক্লিয়াস পেলাম। এখন এই 2টা নিউক্লিয়াস করবে কি, আরো একবার করে আরো হচ্ছে 2বার মাইটোসিস বিভাজন হবে। প্রতিটাতে যদি 2বার মাইটোসিস হয় তাহলে কয়টা হবে বলতো? প্রথমবার মাইটোসিসে একটা থেকে 2টা হবে, দ্বিতীয়বার মাইটোসিসে প্রতিটা থেকে আরো 2টা করে, টোটাল কয়টা আসতেছে? 2বার মাইটোসিস হলে কয়টা আসতেছে? টোটাল 4টা আসতেছে না? 2 দুগুণে 4। একবার মাইটোসিসের কারণে 2টা আসতেছে, দ্বিতীয়বার মাইটোসিসের কারণে 4টা আসতেছে। তার মানে প্রতিটা থেকে আমি 4টা পাবো। 2বার মাইটোসিস হবে এখানে, আরো 2বার মাইটোসিস হবে। এটা কিন্তু কনফিউজড হবে না, ঠিক আছে? একটা থেকে 2টা। আমি আরেকটু তোমাদেরকে তাহলে সহজ করে বলি। 2বার মাইটোসিস বলতে আমি কি বুঝাচ্ছি? প্রথমবারে একবার যখন মাইটোসিস হচ্ছে, একবার আবার মাইটোসিস হইলো, আবার মাইটোসিস হলে কয়টা তৈরি হবে? একটা, 2টা। এইটার একটা থেকে আবার এইখান থেকে আরো 2টা, তাহলে কি একবার মাইটোসিস হয়েছে। আরো যখন আরেকবার যখন মাইটোসিস হবে তখন প্রতিটা থেকে 2টা করে হবে না? তার মানে টোটাল কয়টা তৈরি হবে? 4টা থেকে যদি প্রতিটা থেকে 2টা তৈরি হয়, 4 দুগুণে 8টা কোষ তৈরি, 8টা নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে এখানে ঠিক সেম কাহিনীটাই হবে, যে এখানে 8টা নিউক্লিয়াস তৈরি হবে। 1 2 3 4 5 6 7, এখানে ধরো 8টা নিউক্লিয়াস আমার এখানে আছে, ঠিক আছে? 8টা নিউক্লিয়াস আছে। এখন এই যে 8টা নিউক্লিয়াস মাইটোসিস বিভাজনের মাধ্যমে আমি এখানে পাইলাম, এই সবগুলা কি নিউক্লিয়াস? এন, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, কিন্তু নট ডিপ্লয়েড। এখন যেটা হবে, আমার এই 8টা নিউক্লিয়াসগুলা সজ্জিত হবে, একটু স্পেশাল টাইপের সজ্জিত হবে। কিভাবে সজ্জিত হবে? এই 8টা নিউক্লিয়াসের মধ্যে 3টা নিউক্লিয়াস হচ্ছে এইদিকে এক প্রান্তে চলে যাবে, আর 3টা নিউক্লিয়াস হচ্ছে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি চলে আসবে। এইদিকে ডিম্বক রন্ধ্র ছিল বলছিলাম, ডিম্বক রন্ধ্রের কাছাকাছি চলে আসবে। 6টা হয়ে গেছে, এখানে 3টা, এখানে 3টা। 2টা নিউক্লিয়াস মাঝখানে আইসা জায়গা করে নিবে, 2টা নিউক্লিয়াস মাঝখানে এসে জায়গা করে নিবে। এখন কি হবে? এখন এই নিউক্লিয়াসগুলোর চারপাশে একটু একটু করে সাইটোপ্লাজম আইসা জমা হবে, এগুলার চারপাশে সাইটোপ্লাজম আইসা জমা হবে, এগুলার চারপাশে সাইটোপ্লাজম আইসা জমা হবে। এই যে যখন সাইটোপ্লাজম আইসা জমা হবে তখন এইখানে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, তাহলে কি এটা একটা কোষ হয়ে গেছে না? পরিপূর্ণ কোষ হয়ে গেছে না? এখন এগুলাকে আমরা কোষ বলবো। তাহলে এই যে এইটাকে আমরা বলতেছি ডিম্বাণু যন্ত্র, এই 3টাকে একসাথে আমরা বলতেছি ডিম্বাণু যন্ত্র। আর উপরের দিকের যে 3টা কোষ তৈরি হয়েছে, এই 3টাকে একসাথে আমরা বলি প্রতিপাদক কোষ বা প্রতিপাদ কোষ। আর মাঝখানের যেটা সেটাকে বলতেছি আমরা গৌণ নিউক্লিয়াস। ঠিক আছে, দেখছো জিনিসটা কিন্তু খুবই সহজ। প্রথমে আমি শুরু করছিলাম আমার যে হচ্ছে মিওসিস বিভাজন হয়েছে স্ত্রী রেণুর, মিওসিস বিভাজনের কারণে হচ্ছে একটা কোষ থেকে 4টা কোষ পাইছিলাম, 4টা কোষের মধ্যে 3টা কোষ আমার নষ্ট হয়ে গেছে, বাকি থাকলো একটা কোষ। সেটা কি? সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, মানে একটা মাত্র নিউক্লিয়াস। এই একটা নিউক্লিয়াস মাইটোসিস বিভাজন হয়েছে, মাইটোসিস বিভাজনের মাধ্যমে কয়টা নিউক্লিয়াস হইলো? 2টা নিউক্লিয়াস হইলো। 2টা নিউক্লিয়াস আরেকবার মাইটোসিস হয়েছে, তাহলে কয়টা নিউক্লিয়াস হলো? 4টা নিউক্লিয়াস হলো। 4টা নিউক্লিয়াস আবার মাইটোসিস হয়েছে, তাহলে মাইটোসিস হলে দ্বিগুণ হয়ে যাবে, 8টা নিউক্লিয়াস হইলো। এখন 8টা নিউক্লিয়াস আবার সুন্দর করে সাজাইছি আমি। সাজাইছি কিভাবে? 3টা হচ্ছে 3টা করে উপরে 2 মেরুতে চলে গেছে, 3টা উপরে 3টা নিচে আর মাঝখানে 2টা, তাহলে টোটাল 8টা। এখন প্রতিটা নিউক্লিয়াসের চারপাশে অল্প অল্প করে সাইটোপ্লাজম এসে জমা হয়েছে। তাহলে নিচের দিকের 3টা যেটা সাইটোপ্লাজম সহকারে যুক্ত হয়েছে সেটাকে আমি বলতেছি ডিম্বাণু যন্ত্র, মাঝখানেরটাকে আমি বলি ডিম্বাণু। ডিম্বাণু যন্ত্রের মাঝখানের কোষটাকে আমি বলতেছি ডিম্বাণু। আর ঠিক তার বিপরীত দিকে যে 3টা কোষ, ওই 3টা কোষকে আমি বলি প্রতিপাদ যন্ত্র, আর মাঝখানেটাকে বলি প্রতিপাদ কোষ। আর মাঝখানে যে 2টা তৈরি হইলো সেটাকে আমি বলতেছি গৌণ নিউক্লিয়াস। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝে গেছে। এইখানে ঠিক এই জিনিসটা বলা হয়েছে যে ডিম্বগ্রন্থের কাছাকাছি একটা কোষ আকারে বড় হবে, প্রোটোপ্লাজম ঘন থাকবে, নিউক্লিয়াস বড় থাকবে। এরপরে কি হবে? কোষটা বিভাজিত হবে, এই কোষটা বিভাজিত হয়ে 4টা কোষ তৈরি হবে।
এই কোষটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা কোষ তৈরি হয়েছে। এই চারটা কোষের মধ্যে এই তিনটা কোষ কি নষ্ট হয়ে যাবে, উপরের তিনটা কোষ নষ্ট হয়ে যাবে, একটা উপরের কোষটা ছাড়া নিচের কোষটাই কেবলমাত্র বাকি থাকবে, তাই না? এই নিচের কোষটা তখন এই যে দেখো এই নিচের কোষটা বাকি আছে, বাকি তিনটা কোষ নষ্ট হয়ে গেছে। এই নিচের কোষে কয়টা নিউক্লিয়াস আছে? একটা নিউক্লিয়াস আছে। এই একটা নিউক্লিয়াস তখন কয়টা নিউক্লিয়াসে কনভার্ট হবে? দুইটা নিউক্লিয়াস। প্রথমবার মাইটোসিস হয়েছে দুইটা নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াস থেকে আরেকবার মাইটোসিস হয়েছে, কয়টা নিউক্লিয়াস আসছে? চারটা নিউক্লিয়াস। এই চারটা নিউক্লিয়াস থেকে আরো একবার মাইটোসিস হয়েছে, মাইটোসিস হয়ে কয়টা হয়েছে এখানে দেখো চারটা থেকে আমার কয়টা হয়েছে টোটাল? এখানে দেখো আটটা নিউক্লিয়াস হয়েছে, টোটাল আটটা নিউক্লিয়াস। এই আটটা নিউক্লিয়াসের মধ্যে দুইটা নিউক্লিয়াস মাঝখানে আসছে আর তিনটা করে নিউক্লিয়াস দুই প্রান্তে গিয়ে অবস্থান নিছে, ঠিক আছে? নিউক্লিয়াসগুলা, এবং এই নিউক্লিয়াসগুলোর চারপাশে দেখো এই যে ফোটা ফোটা দেখতেছো না তোমরা, এই যে ফোটা ফোটা দেওয়া, প্রতিটা নিউক্লিয়াসের চারপাশে ফোটা ফোটা দেওয়া, সাইটোপ্লাজম সহকারে এরা কোষ তৈরি করতেছে আলটিমেটলি। এবং এইখানে তোমার যেটা হচ্ছে যে মাঝখানের যেটা আছে সেটাকে আমি বলতেছি গৌণ নিউক্লিয়াস, ঠিক আছে? মাঝখানের জিনিসটাকে আমি বলতেছি হচ্ছে গৌণ নিউক্লিয়াস, এবং দুই মেরুর যেটা আছে পাশের দুইটা গৌণ নিউক্লিয়াস বলতেছি, এবং নিচের তিনটা যেটা আছে, নিচের যে এই তিনটাকে আমি কি বলতেছিলাম? গর্ভযন্ত্র বলতেছিলাম। আর এই তিনটাকে আমি কি বলতেছিলাম ভাইয়া? এই তিনটাকে বলতেছিলাম প্রতিপাদক কোষ। এই তিনটাকে কি বলতেছিলাম? প্রতিপাদক কোষ। আর নিচের তিনটাকে একসাথে বলতেছিলাম গর্ভযন্ত্র। আর নিচের তিনটার এই যে মাঝখানের দিকের যে কোষটা আছে সেইটাকে আমরা বলি ডিম্বাণু। আর ডিম্বাণুর দুই পাশে যে দুইটা কোষ আছে সেইটাকে আমরা বলি সহকারী কোষ। ঠিক আছে? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা। আচ্ছা, প্রতিপাদক কোষ বলে। এইখানে তোমাদের মোটামুটি আর কিছু তেমন কিছু বুঝার নাই। এখানে হচ্ছে তোমার গ্যামেট গুলা কেমনে আসতেছে এইটা হচ্ছেই। এখন নিষেকটা কিভাবে হয়? আসলে নিষেক জিনিসটা হওয়ার জন্য আমি তোমাদেরকে জাস্ট হচ্ছে চিত্র দিয়ে বুঝাবো। চিত্র দিয়ে বুঝাবো বলতে এইখানে দেখো প্রথমে কি একটা পরাগরেণু পতঙ্গের মাধ্যমে বাহিত হয়ে 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 উড়ে 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 সে হচ্ছে গর্ভমুণ্ডে এসে পড়তেছে। এই যে এটা হচ্ছে আমার সেই পরাগরেণু, সেই কাঙ্ক্ষিত পরাগরেণু হচ্ছে এটা, সেটা হচ্ছে গর্ভমুণ্ডে এসে পড়তেছে, ঠিক আছে? এবং এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে গর্ভদণ্ড, এই জিনিসটা কি ভাইয়া? এই জিনিসটা হচ্ছে পরাগনালী। এই যে যেই পরাগনালীটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলতেছিলাম, এই জিনিসটা হচ্ছে আমার সেই বিখ্যাত পরাগনালী, ঠিক আছে? এই যে লম্বা নালীর মতন আসছে এটা হচ্ছে আমার পরাগনালী। এখন কি হবে এই পরাগনালীর ভিতরে কি হয়েছে দেখো তো, এই যে এখানে আলটিমেটলি কি দুইটা নিউক্লিয়াস, দুইটা গ্যামেট তৈরি হয়েছে না? এই যে দুইটা গ্যামেট, একটু আগে আমরা দেখছি না দুইটা গ্যামেট, দুইটা পুং গ্যামেট তৈরি হয়েছে। এখানে দুইটা পুং গ্যামেট তৈরি হয়, পুং গ্যামেট। প্রথমে কি হয়েছে তাহলে আরেকবার একটু বুঝে নাও। পরাগরেণু আসছে, পরাগরেণু আসার পর এখানে পরাগ নালিকা তৈরি করছে। এই পরাগ নালিকাটা এখান থেকে যে বের হয়েছে দেখাইছিলাম না, পরাগরেণু পরাগ নালিকার ভেতর দিয়ে কি জনন নিউক্লিয়াসটা ভিতরে ঢুকে, জনন নিউক্লিয়াসটা ঢুকার পরে কি করে দুইটা পুং গ্যামেট তৈরি করে। এই পুং গ্যামেট দুইটা করবে কি, এই পুং গ্যামেট দুইটা গিয়ে হচ্ছে এই যে এইটা কি, এটা হচ্ছে আমার সেই ডিম্বাণু যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখাইলাম। এই ডিম্বাণুর কাছে যাবে, ডিম্বাণু বরাবর ডিম্বক রন্ধ্র আছে না, একটা ছিদ্রপথ আছে না, এই ছিদ্রপথ দিয়ে সে ঢুকাই দিবে। ঢুকাই দিয়ে যেটা হবে দুইটা শুক্রাণু ঢুকবে। দুইটা শুক্রাণু ঢুকার পর একটা শুক্রাণু হচ্ছে এই ডিম্বাণুর নিউক্লিয়াসকে নিষিক্ত করবে একটা শুক্রাণু, আরেকটা শুক্রাণু গিয়ে হচ্ছে এখানে যে গৌণ নিউক্লিয়াস আছে না সেইটার সাথে গিয়ে মিলিত হবে। মানে এখানে হচ্ছে তোমার শুক্রাণুর মধ্যে একটা শুক্রাণু কি করবে, একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হবে, ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কি হবে জাইগোট তৈরি করবে বা ভ্রূণ তৈরি করবে। আরেকটা যে শুক্রাণু, দুইটা শুক্রাণু তৈরি হয়েছে না, আরেকটা শুক্রাণু তোমার গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য টিস্যু তৈরি করবে বা শস্য। বা দেখো গৌণ নিউক্লিয়াসের মধ্যে কয়টা নিউক্লিয়াস আছে ভাইয়া? গৌণ নিউক্লিয়াসের মধ্যে n+n দুইটা নিউক্লিয়াস আছে না, 2n আছে না? এই 2n এর সাথে যখন আরেকটা শুক্রাণু যায় মিলিত হবে, তার মানে গৌণ নিউক্লিয়াসে অলরেডি 2n আছে, ঠিক আছে? এই 2n এর সাথে যখন আরেকটা শুক্রাণু, এই শুক্রাণুর মধ্যে কি আছে ভাই? n সংখ্যক নিউক্লিয়াস আছে। এই 2n এর সাথে যখন আরেকটা n মিলিত হবে তখন কি হয়ে যাবে? 3n হয়ে যাবে না? এইটাকে তখন আমরা বলি ট্রিপ্লয়েড কোষ।
ট্রিপ্লয়েড। তোমরা হ্যাপ্লয়েড পড়ছো, ডিপ্লয়েড পড়ছো, এইটা হচ্ছে আমার ট্রিপ্লয়েড। গৌণ নিউক্লিয়াসে দুইটা ছিল 2n, আর এখানে শুক্রাণুতে একটা আছে 2n আর n মিলে তোমার শস্য যে তৈরি করতেছে, এই শস্যটা আসলে কি? তাহলে শস্যটা হচ্ছে ট্রিপ্লয়েড কোষ। ওকে, দেখো এখানে ঠিক সেম কথাটাই বলা হয়েছে। জাইগোট কোষটা হচ্ছে আমার স্পোরোফাইটের প্রথম কোষ। এই যে এখানে আমার জাইগোট তৈরি হয়ে গেছে, এই জাইগোটের ক্ষেত্রে আমার কিন্তু জাইগোটটা তৈরি হয়ে গেছে এইখানে নিষেকের মাধ্যমে। নিষেক মানে কি? শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে জাইগোট তৈরি করার প্রক্রিয়া। এখানে কিন্তু দেখো শুক্রাণু, একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে, আরেকটা শুক্রাণু গিয়ে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়েছে। তো জাইগোট তৈরি হওয়ার পরে এই জাইগোটটা করবে কি? এই জাইগোটটার হচ্ছে মাইটোসিস বিভাজন হওয়া শুরু করবে অনুপ্রস্থ বরাবর, মানে প্রস্থ বরাবর হচ্ছে তোমার তার হওয়া শুরু করবে, মাইটোসিস কোষ বিভাজন হওয়া শুরু করবে। এর ক্ষেত্রে যখন এই যে এইটা কি, এটা আমার ডিম্বক রন্ধ্র না, এই ডিম্বক রন্ধ্রের দিকের কোষটাকে আমি বলবো ভিত্তি কোষ, আর উল্টা দিকের কোষটাকে বলবো অ্যাপিক্যাল কোষ। অ্যাপিক্যাল মানে কি? অ্যাপিক্যাল ওয়ার্ডটার মানেই হচ্ছে চূড়া, মানে শীর্ষ। তার মানে শীর্ষের দিকে যে কোষটা থাকবে সেটাকে বলবো অ্যাপিক্যাল কোষ, আর যেটা নিচের দিকে থাকবে সেটাকে বলবো ভিত্তি কোষ। ঠিক আছে, এখন আসো আমার কিভাবে এখানে তৈরি হচ্ছে। এখানে কিন্তু কন্টিনিউয়াস কোষ বিভাজন চলতে থাকে। কন্টিনিউয়াস কোষ বিভাজন চলতে থাকার মাধ্যমে জাইগোটটা আলটিমেটলি কিসে কনভার্ট হয়? জাইগোটটা আলটিমেটলি ভ্রূণে কনভার্ট হয়। জাইগোটটা আলটিমেটলি কিসে কনভার্ট হয়? ভ্রূণে। জাইগোটটা আলটিমেটলি ভ্রূণে কনভার্ট হয়। এবং এই ভ্রূণটা কোথা থেকে তৈরি হয়? এখানে হচ্ছে তোমার যে অ্যাপিক্যাল কোষটা আছে, এই অ্যাপিক্যাল কোষটা আলটিমেটলি তোমার বেশি বেশি বিভাজন হওয়ার মাধ্যমে ভ্রূণে পরিণত হয়। আর যে ভিত্তি কোষটা আছে সেটা হচ্ছে সেই ভ্রূণটাকে আসলে ধইরা রাখে, সাসপেন্সর হিসেবে কাজ করে ভিত্তি কোষ। এই যে এখানে যে ভিত্তি কোষটা আছে না, এই ভিত্তি কোষটা কিন্তু ভ্রূণে পরিণত হয় না, শুধু অ্যাপিক্যাল কোষটা হচ্ছে আমার ভ্রূণে পরিণত হয়। আর ভিত্তি কোষটা করে কি? সে হচ্ছে ভ্রূণটাকে জাস্ট নিচের থেকে ধরে রাখে যাতে পড়ে না যায় ভ্রূণটা। তো তাকে বলা হয় ভ্রূণ ধারক। ঠিক আছে, এবং এর মাধ্যমে ক্রমাগত হচ্ছে এই যে ধরো একটা ছোলার বীজ দেখানো হয়েছে এখানে, এটা হচ্ছে বীজের ত্বক, বীজের ত্বকের এইটা হচ্ছে আমার ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্র দিয়ে দেখো তুমি যদি পানিতে ভিজায় রাখো দেখবা এখান থেকে ভ্রূণমূল বের হয়। তুমি যদি এটাকে আলাদা করো দুইটা বীজপত্র পাবা, আর এখান থেকে একটা মুকুলের মতন বের হয়েছে, এটাকে আমরা বলি ভ্রূণ মুকুল, মানে যেখান থেকে পরবর্তীতে নতুন চারা তৈরি হবে। ভ্রূণ মুকুলের মধ্যে কাণ্ড পাওয়া যাবে, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ডের সৃষ্টি হবে। এখন দেখো অপরদিকে ক্রমান্বয়ে গৌণ নিউক্লিয়াসটি শস্য তৈরি করে। গৌণ নিউক্লিয়াসটা কেমনে শস্য তৈরি করছে আমি তোমাদেরকে বলছি যে একটা শুক্রাণু কিন্তু গৌণ নিউক্লিয়াসের সাথে গিয়া মিলিত হয়েছিল। তাহলে গৌণ নিউক্লিয়াসের ছিল 2n, 2n এর সাথে যখন শুক্রাণুর একটা n মিলিত হয়েছে তাহলে 3n তৈরি হয়েছে, মানে ট্রিপ্লয়েড তৈরি হয়েছে। এই ট্রিপ্লয়েডটাই হচ্ছে আমার আলটিমেটলি এই শস্য। আর পরিণত অবস্থায় এই যে ডিম্বকটা যে আছে, এখন আমি তোমাদেরকে বলি যে কোনটা আসলে কিসে কনভার্ট হয়। ঠিক আছে, যখন নিষেক হয়ে যায়, নিষেক হয়ে যাওয়ার পরে তোমার একটা ডিম্বক বা ডিম্বথলি, যেটা ডিম্বকের মধ্যে যে ডিম্বাণুটা থাকে, সেই ডিম্বাণুটা আসলে আলটিমেটলি জাইগোট বা ভ্রূণে কনভার্ট হয়। ভ্রূণে কনভার্ট হয় ডিম্বাণুটা। আর ডিম্বকটা কিসে কনভার্ট হয়? ডিম্বকটা কনভার্ট হয় বীজে। আর গর্ভাশয় কিসে কনভার্ট হয় জানো? গর্ভাশয় কনভার্ট হয় ফলে। এই জিনিসটা একটু মাথায় রাখবা সবসময়, গর্ভাশয় ফলে কনভার্ট হয়। আমি জিনিসটা একটু চিত্র দিয়ে দেখাই তাহলে তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, এটা দিয়ে দেখাই। এই যে এখানে ডিম্বাণুটা আছে না, এই ডিম্বাণুটা যখন নিষেক হয়ে যাবে কিসে কনভার্ট হয়েছিল ভাইয়া? ভ্রূণে কনভার্ট হয়েছিল। এই ডিম্বাণুটা তো নতুন জিনিস তৈরি করবে। তারপরে এই যে এইখানে যে গৌণ নিউক্লিয়াস আছে, নিষেক হয়ে যাওয়ার পরে এখানে একটা আরেকটা শুক্রাণু এসে মিলিত হওয়ার কারণে সেইটা কিসে কনভার্ট হয়েছিল? শস্যতে কনভার্ট হয়েছিল। শস্যতে কয়টা নিউক্লিয়াস থাকে? 3n, ট্রিপ্লয়েড। তারপরে তোমার এই পুরা জিনিসটা হচ্ছে আমার একটা ডিম্বক। এই পুরা ডিম্বকটা কিসে কনভার্ট হয় ভাইয়া? এই পুরা ডিম্বকটা কনভার্ট হয় আমার বীজে কনভার্ট হয়। এই পুরা ডিম্বকটা আমার বীজে কনভার্ট হয়। এবং আরেকটু যদি স্পেসিফিক্যালি আমি তোমাদেরকে দেখাই, এই যে পুরা যে জিনিসটা বাইরের থেকে, এই পুরাটাকে আমি বলি গর্ভাশয়। এই গর্ভাশয়টা কিসে কনভার্ট হয়? গর্ভাশয়টা পরিণত হয় ফলে। এই জিনিসটা একটু তোমরা মাথায় রাখবা যে কোনটা কিসে কনভার্ট হয় নিষেকের পরে। ডিম্বাণু পরিণত হয় ভ্রূণে, ডিম্বক পরিণত হয় বীজে, আর গর্ভাশয়টা পরিণত হয় ফলে। আচ্ছা, এখন দেখো ফলের উৎপত্তি। ফলটা কোত্থেকে হচ্ছে? আমি আগেও বললাম যে আলটিমেটলি গর্ভাশয়টাই ফলে পরিণত হয়। গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ থেকেও কিন্তু ফল তৈরি হতে পারে। আচ্ছা,
তো প্রকৃত ফল কাকে বলে? প্রকৃত ফল হচ্ছে ফুলের গর্ভাশয় থেকে, শুধুমাত্র ফুলের যে গর্ভাশয় আছে, ফুলের যে স্ত্রীস্তবক, ফুলের গর্ভাশয়টা যখন ফুলের গর্ভাশয় থেকে, শুধুমাত্র ফুলের গর্ভাশয় থেকে যেই ফলটা আসতেছে সেটাকে আমরা বলি প্রকৃত ফল। আর অপ্রকৃত ফল হচ্ছে ফুলের গর্ভাশয়ের সাথে, ফুলের গর্ভাশয় প্লাস হচ্ছে ফুলের গর্ভাশয় ছাড়াও, ফুলের গর্ভাশয় প্লাস হচ্ছে ফুলের অন্যান্য যে কোনো অংশ। মানে সহজ কথা হচ্ছে অপ্রকৃত ফল হচ্ছে গর্ভাশয় ছাড়া ফুলের অন্য কোনো অংশ থেকে যখন ফল তৈরি হবে, গর্ভাশয় ছাড়া ফুলের অন্য কোনো অংশ থেকে যখন ফল তৈরি হবে তখনই সেটাকে আমরা বলবো গর্ভাশয় ছাড়া। যখন গর্ভাশয় ছাড়া মানে গর্ভাশয় ছাড়া ফুলের অন্য কোনো অংশ থেকে যেই ফলটা তৈরি হবে সেটাকে বলবো অপ্রকৃত ফল। আর প্রকৃত ফলটা হচ্ছে ফুলের যে গর্ভাশয়টা আছে সেই গর্ভাশয়টা যখন ফলে পরিণত হবে তখন সেটাকে আমরা বলবো প্রকৃত ফল। প্রকৃত ফল কি কি আছে? আম আছে, জাম আছে। আর অপ্রকৃত ফল কি কি আছে? আপেল আছে, পেয়ারা আছে। ওকে। আর সরল সকল যে প্রকৃত আর অপ্রকৃত ফল এগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: সরল ফলে, গুচ্ছ ফলে আর যৌগিক ফলে। সরল ফল জিনিসটা কি? সরল ফল জিনিসটা হচ্ছে একটা মাত্র ফুল থেকে একটা মাত্র ফল, একটা ফুল সেখান থেকে একটা ফল, একটা ফুল একটা ফল, এইটাই হচ্ছে সরল ফল। একটা ফুল একটা ফল, এটাই হচ্ছে সরল ফল। আর গুচ্ছ ফলটা কি? গুচ্ছ ফলটা হচ্ছে তোমার, আচ্ছা আগে আমি যৌগিক ফল থেকে বলি। যৌগিক ফলটা হচ্ছে যে একাধিক ফুল, একাধিক ফুল থেকে একটা ফল। যৌগিক ফল হচ্ছে একাধিক ফুলের গর্ভাশয় মিলে তোমার যখন একটা ফল তৈরি হয় তখন সেটাকে যৌগিক ফল বলে। যেমন কাঁঠাল হচ্ছে একটা যৌগিক ফল। আর গুচ্ছ ফলটা জিনিসটা কি? গুচ্ছ ফুলটা হচ্ছে একই ফুলের মধ্যে যখন একাধিক গর্ভাশয় থাকে, মানে অনেকগুলা স্ত্রীস্তবক থাকে, তখন একাধিক গর্ভাশয় মিলে, একাধিক গর্ভাশয় মিলে একটা ফল তৈরি করে। যেমন ধরো এইটা একটা ফুল, এইটা একটা ফুল ছিল, এটা একটা ফুল ছিল, এটা ফুলের গর্ভাশয় ছিল, সরি আমি ফুল বলতেছি না, অনেকগুলা ফুল মিলে তৈরি করবে একটা যৌগিক ফল, একটা ফল করলে। আর যদি একটা ফুলের মধ্যে যদি একাধিক গর্ভাশয় থাকে তখন সেই প্রত্যেকটা গর্ভাশয় কিন্তু একটা করে বীজ তৈরি করবে না? দেখো এইগুলা হচ্ছে, যেমন এইটা একটা গুচ্ছ ফল, আনারস একটা গুচ্ছ ফল। তো এরকম হচ্ছে ফল যেগুলো আছে তারা হচ্ছে একাধিক গর্ভাশয় থেকে একটা ফল হচ্ছে। আর একাধিক ফুল যখন একটা ফল তৈরি করতেছে, 5-6টা ফুল মিলে, ভিন্ন 5-6টা ফুল মিলে, তখন সেটা হচ্ছে যৌগিক ফল। আর একটা ফুলের একাধিক গর্ভাশয় মিলে তৈরি হচ্ছে ই ফল। আমি আরেকটু সহজ করে বলি, ধরো এইটা একটা ফুল, এই ফুলের মধ্যে এইটা একটা গর্ভাশয়, এইটা একটা গর্ভাশয়, এইটা একটা গর্ভাশয়, এই প্রতিটা গর্ভাশয় মিলে যখন একটা ফল করবে তখন সেটা হচ্ছে গুচ্ছ ফল। আর যখন এইটা একটা ফুল, এইটা একটা ফুল, এইটা একটা ফুল, এই তিনটা ফুল মিলে যখন একটা ফল করবে তখন সেটা হচ্ছে যৌগিক ফল। এইবার বোঝা গেছে? এইবার আশা করি কনফিউশন নাই। এগুলো হচ্ছে কতগুলা ফুল মিলে, আর এখানে একটা ফুলের মধ্যে যদি একাধিক গর্ভাশয় থাকে সেইটা মিলে গুচ্ছ ফল হয়। ওকে, তারপরে আসো প্রাণীর প্রজনন। প্রাণীর প্রজননের ক্ষেত্রে আমরা একটু দেখি। প্রজননের ক্ষেত্রে নিষেক তো সেম জিনিস, তোমরা বুঝো। নিষেক অলওয়েজ সারা জীবন মনে রাখবা, শুক্রাণু প্লাস ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু থাকতেই হবে নিষেকে। শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলে যে জাইগোটটা তৈরি করতেছে, জাইগোট তৈরি করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা নিষেক বলি। ঠিক আছে? নিষেক তাহলে কয় ধরনের প্রাণীর ক্ষেত্রে? প্রাণীর ক্ষেত্রে নিষেক হচ্ছে দুই ধরনের, বহিনিষেক আছে এবং হচ্ছে অন্তনিষেক আছে। বহিনিষেককে আমরা কিভাবে বলতে পারি? বহিনিষেক জিনিসটা হচ্ছে জীবদেহের বাইরে যেই নিষেকটা সম্পন্ন হয়, মানে জীবদেহের, আমি একটু দেখাই তোমাদেরকে। বহিনিষেকটা হচ্ছে জীবদেহের বাইরে, জীবদেহের বাইরে শুক্রাণু ডিম্বাণুর যে মিলন, শুক্রাণু ডিম্বাণুর, জীবদেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন, সেটাকে আমরা বলতেছি, সেটাকে আমরা কি বলতেছি? বহিনিষেক। এটা কেমন ভাইয়া? এইখানে একটা মাছের উদাহরণ দেওয়া হয়েছে। মাছ করে কি, তোমরা যদি খেয়াল করে দেখো, মাছ কিন্তু যখন পানিতে ভাসে, ধরো একটা পুরুষ মাছ হচ্ছে করে কি, ধরো একটা স্ত্রী মাছ হচ্ছে পানিতে ডিম পাইরা রাখছে,
মাছের মধ্যে পানিতে ডিম পাইরা রাখছে, পুরুষ মাছ করে কি সে তার শুক্রাণুটা বের করে দেয়। শুক্রাণুটা বের করে দেওয়ার কারণে যেটা হয়, পানিতে হচ্ছে তোমার শুক্রাণু আর ডিম্বাণু নিষেক ঘটে। পানিতে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর হচ্ছে মিলন হয়। তার মানে কি এটা কি জীবদেহের ভিতরে হচ্ছে? জীবদেহের ভিতরে কিন্তু এই নিষেকটা সম্পন্ন হচ্ছে না, এটা কই হইতেছে? পানির মধ্যে। ঠিক একই কাজ ব্যাঙও করে। তার মানে মাছ, ব্যাঙ, পানির যত জীব আছে এরা নরমালি বহি নিষেক পদ্ধতিতে তাদের জনন কাজটা সম্পন্ন করে। তবে পানির উদাহরণ যখন দিয়ে দিলাম, পানির ক্ষেত্রে এই হাঙরটা হচ্ছে ব্যতিক্রম। এদের ক্ষেত্রে বহি নিষেক হয় না, এদের ক্ষেত্রে অন্তনিষেকটাই হয়। আর অন্তনিষেক কাদের হয়? অন্তনিষেক জিনিসটা হচ্ছে যে আমরা মানুষ যারা মায়ের পেটে বাচ্চার নিষেক হয় না, মায়ের পেটে শুক্রাণু ডিম্বাণু নিষেক হওয়ার বলে মায়ের পেটে বাচ্চা থাকে না, তো যাদের ক্ষেত্রে হচ্ছে মানে পেটের ভেতরে হচ্ছে নিষেকটা সংঘটিত হয়, পেট মানে জরায়ুর ভিতরে নিষেকটা সম্পন্ন হয়। যেমন ধরো গরু, মুরগির ভিতরে কি শুক্রাণু ডিম্বাণুর মিলন হওয়ার ফলে মুরগির ভিতরে ডিম তৈরি হইতেছে, এই ডিমটা সে পারতেছে। আবার গরুর ক্ষেত্রেও সেম, গরুর হচ্ছে তোমার তার বাচ্চা কি তার জরায়ুর ভিতরে থাকতেছে। মানুষের ক্ষেত্রে কি মানুষের মায়ের বা জরায়ুর ভিতরে বাচ্চা থাকতেছে। মানে শুক্রাণু ডিম্বাণুর মিলনটা জীবদেহের ভেতরে হচ্ছে, শুক্রাণু ও ডিম্বাণুর মিলন জীবদেহের ভেতরে হয়। শুক্রাণু আর ডিম্বাণুর মিলন কোথায় হয়? জীবদেহের ভেতরে হয়। সেটাকে আমরা বলতেছি অন্তনিষেক। এই অন্তনিষেকটা ডাঙায় বসবাসকারী অধিকাংশ প্রাণীর একটা বৈশিষ্ট্য। এখন আসো নিষেকের মৌলিক তাৎপর্য কি? নিষেকের মৌলিক তাৎপর্য এই জিনিসগুলো কিন্তু আমি মিওসিস কোষ বিভাজনে কিন্তু তোমাদেরকে বুঝাই দিছি খুব সুন্দর করে, যে নিষেকের কারণে কি হয়, ভ্রূণের মধ্যে ডিপ্লয়েডের যে ক্রোমোজোম সংখ্যা আছে, নিষেকের ক্ষেত্রে কি হয়, এই যে মায়ের ডিম্বাণুর থাকে এন, মায়ের ডিম্বাণু কি হ্যাপ্লয়েড, আর বাবার শুক্রাণু সেটাও কি হ্যাপ্লয়েড। এখন মানুষের ক্ষেত্রে বাবার শুক্রাণুতে হ্যাপ্লয়েড থাকে, মায়ের ডিম্বাণুতে হ্যাপ্লয়েড থাকে, এই দুইটা হ্যাপ্লয়েড একসাথে মিলে ডিপ্লয়েড তৈরি করে, মানে এই যে পূর্ণাঙ্গ একটা জাইগোট তৈরি করে, মানুষ তৈরি করে। তার মানে কি ক্রোমোজোম সংখ্যা পুনঃস্থাপিত করে, পিতামাতার বৈশিষ্ট্যগুলোকে হচ্ছে সন্তানের মধ্যে নিয়ে যায়। এবং একলিঙ্গ বিশিষ্ট প্রাণী যারা, তাদের জন্য কিন্তু প্রজননের মাধ্যমে এই বৈশিষ্ট্যটা স্থানান্তরিত হয়। ঠিক আছে, এখন আসো হরমোন। হরমোন জিনিসটা কি? হরমোন জিনিসটা হচ্ছে এক ধরনের, প্রথমে আমি বলি হরমোন জিনিসটা হচ্ছে এক ধরনের প্রোটিন। হরমোন হচ্ছে এক ধরনের প্রোটিন। এই হরমোনের ইটা কি, কিভাবে হরমোনটা প্রবাহিত হয়? হরমোন কিন্তু নালীবিহীন গ্রন্থি থেকে তৈরি হয়। কোথায় তৈরি হয়? নালীবিহীন গ্রন্থি। এই গ্রন্থিকে অপর আরেকটা কি নামে ডাকা হয়? অপর আরেকটা নাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। নালীবিহীন গ্রন্থি থেকে হরমোন খরিত হয়, নালীবিহীন গ্রন্থি থেকে। এখন একটা গ্রন্থি থেকে হরমোন খরিত হচ্ছে, এই হরমোন কিন্তু যেই জায়গা থেকে তৈরি হচ্ছে সেখান থেকে অনেক দূরে গিয়ে কাজ করে। ধরো আমার গলায় এখানে একটা হরমোন আছে, একটা গ্রন্থি আছে, নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এখন এই থাইরয়েড গ্রন্থি থেকে যেই হরমোনটা বের হচ্ছে, থাইরক্সিন হরমোন, সে কিন্তু গিয়ে কাজ করতেছে, আমার দূরে গিয়ে কাজ করতেছে, পেটের মধ্যে কাজ করতেছে, অথবা অগ্নাশয়ে কাজ করতেছে, গলা থেকে অনেক দূরে গিয়ে কাজ করতেছে। তাহলে তার যেহেতু নালী নাই, তাহলে এই হরমোনটা আসলে ওই জায়গা পর্যন্ত যায় কিভাবে, দূরবর্তী জায়গা পর্যন্ত যায় কিভাবে? সে কিন্তু যায় হচ্ছে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। সে হচ্ছে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। তার মানে হচ্ছে হরমোন হচ্ছে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। হরমোন হচ্ছে এক ধরনের প্রোটিন, নালীবিহীন গ্রন্থি থেকে হরমোন তৈরি হয় এবং রক্তের মাধ্যমে হরমোন তার টার্গেট জায়গায় পৌঁছায়। এখন আসো আমাদের শরীরে কোন কোন গ্রন্থিগুলো থেকে হরমোন খরিত হয়? আমাদের দেহে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে? আমাদের মস্তিষ্কের মধ্যে থাকে, ব্রেইনে থাকে। তারপরে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থিটা কই থাকে? থাইরয়েড গ্রন্থিটা আমাদের ট্রাকিয়ার উপরে থাকে। ট্রাকিয়া আমাদের যে শ্বাসনালী আছে, এই শ্বাসনালীর উপরে থাকে। অ্যাড্রেনাল গ্রন্থি, এটা কই থাকে? এটা হচ্ছে আমাদের কিডনির উপরে থাকে, কিডনির সাথে লাগানো থাকে, কিডনির সাথে লাগানো অবস্থায় অ্যাড্রেনাল গ্রন্থি থাকে। শুক্রাশয়ের অনাল গ্রন্থি, টেস্টিস, এটা কই থাকে? এটা আমাদের শুক্রাশয় বা টেস্টিসের মধ্যে থাকে। টেস্টিস নিজেই কিন্তু একটা গ্রন্থি। ওভারি বা ডিম্বাশয়, সে নিজেও একটা গ্রন্থি। প্লাসেন্টা বা অমরা, এই জিনিসটা কি আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, পিটুইটারি গ্রন্থিটা কই থাকে? পিটুইটারি গ্রন্থি থেকে অনেক ধরনের হরমোন খরিত হয়। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় গ্রন্থির রাজা, মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থির
রাজা বলা হয়, কারণ এইখান থেকে যেই হরমোনগুলা খরিত হয় সে হচ্ছে অন্যান্য জায়গাগুলা হরমোনগুলাকে নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। যেমন পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন খরিত হয় সেটা শুক্রাশয়ের হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন খরিত হয় সেটা মেয়েদের ব্রেস্টের হচ্ছে সাইজ বৃদ্ধি এবং দুগ্ধক্ষরণ সেটাকে নিয়ন্ত্রণ করে। আর জরায়ুর সংকোচন, যখন বাচ্চা যখন হচ্ছে বের হবে ওই সময় জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করার জন্য পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে। আর থাইরয়েড গ্রন্থি থেকে কি হয়, থাইরয়েড গ্রন্থিটা দেখো কই থাকে, আমাদের ট্রাকিয়ার উপরে, ঠিক এই যে গলার এই জায়গাটুকুতে থাকে থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে। থাইরয়েড গ্রন্থি যখন ফুলে যায় তখন সেটাকে আমরা কি নামে ডাকি, থাইরয়েড গ্রন্থি ফুলে গেলে আমরা গয়টার রোগ বা গলগণ্ড, গলগণ্ড রোগের নাম শুনছো না? গলগণ্ড রোগ কখন হয়, যখন এই গ্রন্থিটা ফুলে যায়। তো থাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন নিঃসৃত হয়, নামের সাথে দেখো মিল আছে, থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিন হরমোনটা খুবই ইম্পর্টেন্ট হরমোন। এটা হচ্ছে আমাদের দেহের বৃদ্ধিতে সাহায্য করে, দেহের মধ্যে যে কোনো ধরনের পুষ্টি পদার্থ যেগুলো আছে, দেহের বিপাক কাজ, এই বিপাক কাজগুলোতে কিন্তু সাহায্য করে। আমরা যখন গ্লুকোজ ভাঙা, গ্লুকোজগুলো যখন প্রয়োজন হবে তখন যকৃৎ থেকে যেই গ্লুকোজটা স্টোর আছে এই গ্লুকোজটাকে বের করে নিয়ে আসা, আবার রক্ত থেকে গ্লুকোজটাকে পরিবহন করে আবার অতিরিক্ত গ্লুকোজ থাকলে সেটাকে যকৃতে স্টোর করা, এই থাইরক্সিন হরমোনের কাজ। আবার একই সাথে যৌন লক্ষণ প্রকাশও কিন্তু থাইরক্সিন হরমোনের কাজ। এবং থাইরক্সিন হরমোনগুলো যৌনাঙ্গ বৃদ্ধি এগুলোতে কাজ করে। শুক্রাশয়ে কি করে, পুরুষের ক্ষেত্রে যে শুক্রাশয়, শুক্রাশয়ের একটা প্রধান হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনটা কি করে, আমাদের যে বয়সন্ধিকাল হইলে আমরা বলি না আমাদের দাড়ি গজায়, গোফ গজায়, তারপর আমাদের ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যায়, তারপর আমাদের হচ্ছে কি হয়, তোমার শুক্রাণু তৈরি হওয়া শুরু হয়, তখন আমরা প্রজনন বয়সে প্রবেশ করি। এই কাজগুলো আসলে এই টেস্টোস্টেরনটা করে, শুক্রাণু উৎপাদন করে, দাড়ি গোফ গজায়, আমাদের বয়সন্ধিকালে যা যা পরিবর্তন হয়, গলার স্বর পরিবর্তন হয়, তারপরে আমাদের হাতের নিচে, বগলের নিচে এখানে হচ্ছে চুল, লোম তৈরি হওয়া শুরু হয়। এই কাজগুলো হয় টেস্টোস্টেরন, এন্ড্রোজেন এই হরমোনগুলোর মাধ্যমে। ডিম্বাশয়ের মধ্যেও ঠিক সেম, প্রোজেস্টেরন। ডিম্বাশয়ের থেকে কি হরমোন তৈরি হয়, প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন নামক হরমোন তৈরি হয়। এই প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনগুলা মেয়েদের হচ্ছে যেই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, মানে হচ্ছে মেয়েদের যে হচ্ছে যৌন বৈশিষ্ট্য, যে মেয়েদের বয়সন্ধিকালে কি কি বৈশিষ্ট্য হয়, মেয়েদের দেহটা একটু মোটা হয়, তাদের বুক বৃদ্ধি পায়, তাদের হচ্ছে পিরিয়ড শুরু হয়, তাদের হচ্ছে মাসিক শুরু হয়, এই জিনিসগুলো হচ্ছে ডিম্বাশয় থেকে যে হরমোন নিঃসৃত হয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, এই দুইটা হরমোন নিয়ন্ত্রণ করে। ওকে। আর ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে। পুরুষের ক্ষেত্রে যেমন টেস্টোস্টেরন শুক্রাণু উৎপাদনে সাহায্য করছিল, এখানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনটা ডিম্বাণু তৈরি করতে সাহায্য করতেছে। আবার একই সাথে গর্ভাবস্থায় জরায়ু, ভ্রূণ, অমরা এগুলার বৃদ্ধি কিন্তু এরা নিয়ন্ত্রণ করে। এখন আসো আমরা দেখি অমরা থেকে কি খরিত হয়। এর আগে আমরা একটু জানি আগে যে অমরা জিনিসটা কি। অমরা জিনিসটা হচ্ছে, ধরো একটা ইউটেরাস, এটা ধরো একটা ইউটেরাস, ইউটেরাস মানে মায়ের একটা জরায়ু, এই জরায়ুর মধ্যে একটা বাচ্চা হচ্ছে বড় হচ্ছে, এটা হচ্ছে বাচ্চার একটা ভ্রূণথলি, এটার ভিতরে একটা বাচ্চা আমি ধরলাম বড় হইতেছে, এটা আমি ধরো এটা কেমনে আঁকাবো, ধরো ধরো একটা বাচ্চা হচ্ছে এখানে বড় হইতেছে। তো এইখানে হয় কি, এই যে বাচ্চাটার সাথে মায়ের একটা কানেকশন থাকে, বুঝছো, মায়ের একটা কানেকশন থাকে। এই কানেকশনটা কিসের মাধ্যমে থাকে, মায়ের সাথে বাচ্চার কানেকশন থাকে, মানে কারণ বাচ্চা তো হচ্ছে জরায়ুর ভিতরে, বাচ্চা কি ওইখানে কোনো অক্সিজেন পায়, ওইখানে কি সে নিজে নিজে, যে আমরা যেমন বাতাস থেকে অক্সিজেন নিতেছি, সে কি অক্সিজেন নিতে পারবে, সে তো মায়ের পেটের ভিতরে, সে তাহলে অক্সিজেনগুলো কই থেকে পাবে। আবার বাচ্চা তো এইখানে প্রস্রাবও করতেছে, তাহলে প্রস্রাবটা সে কই যাবে। এইটা হয় কি, এই যে জরায়ুটা আছে না, এই কানেকশন, মায়ের সাথে বাচ্চার একটা কানেকশন, এই কানেকশনের মাধ্যমে হচ্ছে তোমার বাচ্চার যত বর্জ্য পদার্থগুলো আছে এগুলো মায়ের শরীরে যায়, আর মায়ের যত উপকারী পদার্থগুলো আছে, পুষ্টি পদার্থ বলো, তারপর মায়ের দেহ থেকে অক্সিজেন বলো, এগুলা বাচ্চার শরীরে আসে। এইভাবে বাচ্চা হচ্ছে মায়ের পেটে সার্ভাইভ করতে পারে। দেখছো, এটা হচ্ছে আল্লাহ তাআলার কত বড় একটা মানে এখানে একটা কুদরত আল্লাহ তাআলা রেখে দিছে। তো এই অমরাটা তৈরি হয় কিভাবে জানো, অমরাটা তৈরি হয় বাচ্চার কিছু বাচ্চা যেটা ফিটাস, সেই বাচ্চার কিছু টিস্যু এবং মায়ের জরায়ুর কিছু টিস্যু, মায়ের যে জরায়ু আছে এই জরায়ুর কিছু টিস্যু, এই জরায়ুর টিস্যু দিয়ে হচ্ছে মায়ের বাচ্চার কিছু টিস্যু আর জরায়ুর কিছু টিস্যু মিলে তৈরি হয় অমরা। এই অমরার কাজ কি, অমরার সহজ কথা হচ্ছে অমরা হচ্ছে মায়ের সাথে বাচ্চার একটা কানেকশন তৈরি করে দেয়। বাচ্চার যত বর্জ্য পদার্থ আছে বা বাচ্চার দেহের মধ্যে অপ্রয়োজনীয় পদার্থ, এগুলো মায়ের শরীরে পাঠায় দেয় বাচ্চা, কারণ বাচ্চার তো ডিরেক্টলি পাস করার কোনো ওয়ে নাই, সে হচ্ছে মায়ের শরীরে পাঠায় দেয়, মা পরবর্তীতে এগুলা তার দেহ প্রসেস করে পাঠায় দেয়। আর মায়ের দেহে যখন পুষ্টি পদার্থগুলো মা যেগুলো খাচ্ছে সেখান থেকে যে পুষ্টি পদার্থগুলো আছে, এই পুষ্টি পদার্থগুলো অক্সিজেনগুলো বাচ্চার শরীরে যায়। ওকে। এরপরে দেখো,
তাহলে অমরা থেকে কি, অমরা থেকেও কিন্তু এই যে এখানে যে একটা কানেকশন তৈরি হয়, এটা অমরাটা আমি দেখাবো তোমাদের, এইখানে একটু জায়গাটা মোটা থাকে, এখানে যে কানেকশনটা এটা একটু লাল কালি দিয়ে দেখাই, এইটা হচ্ছে আমার অমরা তৈরি হয় এখানে, ঠিক আছে। এই অমরা থেকেও কিন্তু কিছু হরমোন খরিত হয় যতদিন বাচ্চা পেটে থাকে ততদিন পর্যন্ত। কি কি হরমোন খরিত হয়? অমরা থেকে হচ্ছে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, প্রোজেস্টেরন, এগুলা কিন্তু তোমার নিয়ন্ত্রিত হয়। এগুলা হচ্ছে ডিম্বাশয়ের যে অনাল গ্রন্থি, অনাল গ্রন্থি কি? অনাল গ্রন্থি যেই কথা, অন্তঃক্ষরা গ্রন্থি একই কথা, মানে নালীবিহীন গ্রন্থি। অনাল মানে কি? নালীবিহীন। অনাল মানে নালীবিহীন। অন্তঃক্ষরা গ্রন্থি আর অনাল গ্রন্থি একই কথা, এটা মাথায় রাখবো। অনাল গ্রন্থি মানে নালীবিহীন গ্রন্থি, যেটা হচ্ছে হরমোন ক্ষরণ করে, স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখন আসো ভ্রূণের বিকাশ। আমার তো শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়েছে, মায়ের বাবার শুক্রাণু মায়ের শুক্রাণু মিলন হয়েছে। মিলন হইলে কি হইলো? এখানে দেখো এটা একটা ডিম্বাণু, মায়ের ডিম্বাণু, এখানে এসে কতগুলা শুক্রাণু আসতেছে, তার মানে নিষিক্ত করতেছে। নিষিক্ত করার ফলে কি তৈরি হইতেছে? আমার নিষিক্ত হওয়ার ফলে জাইগোট তৈরি হইলো। নিষিক্ত হওয়ার ফলে জাইগোট তৈরি হইলো। এখন এই জাইগোটটা 36 ঘন্টা পরে এই নিষিক্ত হওয়ার জাইগোটটা হচ্ছে বিভাজন, মাইটোসিস বিভাজন হবে। মাইটোসিস বিভাজনের ফলে কয়টা কোষ হইলো? 2টা কোষ হইলো। এবং প্রায় 72 ঘন্টা পরে মানে প্রায় 3 দিন পরে 16 কোষ বিশিষ্ট একটা গঠন তৈরি করবে। মানে এখানে মাইটোসিস তো ক্রমাগত হচ্ছে ক্লিভেজ পদ্ধতিতে। কি পদ্ধতিতে? ক্লিভেজ পদ্ধতিতে। এখানে ক্লিভেজ পদ্ধতিতে ক্রমাগত মাইটোসিস তো হচ্ছে, এই 2টা কোষ থেকে আলটিমেটলি 16টা কোষে কনভার্ট হবে। এখন এই 16টা কোষকে একটা বলের মতন দেখায়। এই বলটাকে আমরা কি নামে ডাকি জানো? মরুলা। এই বলটাকে আমরা ডাকি মরুলা নামে, মরুলা দশা। 16 কোষ বিশিষ্ট যে গঠন সেটাকে আমরা বলি মরুলা। বলের মতন দেখা যায়, দেখো জিনিসটা একটা বলের মতন লাগতেছে, ফুটবলের মতন, এটাকে আমরা বলি মরুলা। এরপরে আরো মাইটোসিস কোষ বিভাজন হইতে 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 এখানে 4 সপ্তাহ পরে, টাইমলাইনগুলো ইম্পর্টেন্ট, টাইমলাইনগুলো এখানে বলে দিচ্ছি। 4 সপ্তাহ পরে কি হইরে জানো? বাচ্চার দেহে হৃদস্পন্দন শুরু হয়, হার্টবিট শুরু হয়। 4 সপ্তাহ পরে আমরা বাচ্চার হার্টবিট পাই এবং তার যে মস্তিষ্ক আছে এই মস্তিষ্ক তৈরি হয়। আর 5 সপ্তাহ পরে গিয়ে বাচ্চার হাত পায়ের মুকুল তৈরি হইতে থাকে, মানে হাত পার মতন ছোট 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 মুকুলের মতন বের হয় তার 2 পাশ থেকে, ঠিক আছে। তার মানে দেখো আমরা আগে কি ছিলাম আর এখন আমি তোমার সামনে, মানে আমি বা তোমরা যারা ভিডিও দেখতেছো, আমরা সবাই আসলে কি ছিলাম? আমরা সবাই জাস্ট হচ্ছে একটা কোষ ছিলাম। এখান থেকে দেখো আল্লাহ তাআলা কেমনে হচ্ছে আমাদেরকে, মানে কি প্রসেসে আমরা এখন হচ্ছে মানে তোমার সামনে কথা বলতেছি, তুমি আমার ভিডিও দেখতেছো। দেখো জিনিসটা মানে কত সুন্দর, মানে আমরা আগে কিছুই ছিলাম না, এখান থেকে এখন হচ্ছে আমি তোমার সামনে কথা বলতেছি, তুমি আমার ভিডিও দেখতেছো। আল্লাহু আকবার। আচ্ছা, তারপরে আসো ভ্রূণের বিকাশ এবং 5 সপ্তাহ গেল। 8 সপ্তাহ পরে, এই যে 8 সপ্তাহ পরে আমি এই ভ্রূণকে কি বলবো? ভ্রূণকে বলবো ফিটাস। 8 সপ্তাহ পরে ভ্রূণের আরো বিকাশ হবে, তখন ভ্রূণটাকে আমি বলবো ফিটাস। এবং 8 সপ্তাহের পরে 28 সপ্তাহে এসে কি হবে জানো? 28 সপ্তাহে এসে দেখো তার পুরা বডি তৈরি হবে। একটা ভ্রূণের বাচ্চার পুরা বডিটা কিন্তু 28 সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে। এবং 38 সপ্তাহ পরে গিয়ে বাচ্চার যে মাথাটা আছে, মাথাটা জরায়ুর নিচে চলে যাবে, মানে সে এখন ডেলিভারির জন্য রেডি, বাচ্চা এখন বের হওয়ার জন্য রেডি। সে আগে দেখো তার মাথাটা ছিল উপরে, এখন দেখো মাথাটা নিচে নেমে গেছে, মানে মাথাটা নিচে নেমে গেছে, মানে এই পথ দিয়ে সে বের হবে। বা মায়ের যে যোনি পথ আছে, যোনি পথ দিয়ে সে বের হওয়ার জন্য রেডি হয়েছে, বাচ্চার মাথা একদম নিচের দিকে ঘুরে যায় 38 সপ্তাহ পরে। তার মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময়কাল, মানে প্রেগনেন্সির যে সময়কাল, জেস্টেশনাল পিরিয়ড বলি আমরা এটাকে, জেস্টেশনাল পিরিয়ড, মানে কতদিন পর্যন্ত বাচ্চা হচ্ছে মায়ের পেটে নরমালি থাকে? 38 থেকে 40 উইকস, মানে 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত হচ্ছে একটা গর্ভাবস্থা চলতে থাকে। গর্ভকালীন সময় হচ্ছে 38 থেকে 40 সপ্তাহ, ঠিক আছে। তার মানে 38 সপ্তাহ পরে কিন্তু বাচ্চা ডেলিভারির জন্য প্রিপেয়ার্ড হয়ে যায়। আর 28 সপ্তাহ পরে ফিটাস একদম পূর্ণাঙ্গ। ফিটাস কখন বলবো? 8 সপ্তাহ পর থেকেই আমরা একটা ভ্রূণকে ফিটাস বলা শুরু করব। 8 সপ্তাহের আগে আমরা এটাকে ফিটাস বলবো না, এটাকে জাস্ট ভ্রূণ বলবো, ঠিক আছে। এরপরে আসো ভ্রূণের বিকাশ কিভাবে হচ্ছে। ভ্রূণের বিকাশটা হচ্ছে তোমার যখন হচ্ছে 38 সপ্তাহ হয়ে গেছে, 40 সপ্তাহ পর্যন্ত, প্রায় গড়ে প্রায় 40 সপ্তাহ পর্যন্ত, 38 থেকে 40 সপ্তাহ আর কি, 40 সপ্তাহ পর্যন্ত অবস্থান করে। তখন মায়ের ধরো 40 সপ্তাহ এখন পার হয়ে গেছে, এখন কি হবে? এখন হচ্ছে মায়ের যে পিটুইটারি গ্রন্থি আছে না, এই পিটুইটারি থেকে আর অমরা থেকে, পিটুইটারি থেকে অক্সিটোসিন রিলিজ হইতে থাকবে, অক্সিটোসিন নামক হরমোন। এই অক্সিটোসিন নামক হরমোনটা করবে কি? সে হচ্ছে মায়ের যে জরায়ু আছে না, জরায়ুকে সংকুচিত করতে থাকবে, জরায়ুকে চাপ দিতে থাকবে, চাপ দিয়ে সে সিগন্যাল পাঠাবে যে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে। তখন যেটা হবে, মায়ের ব্যথা বেদনা শুরু হবে, জরায়ুতে সংকোচনের কারণে মায়ের ব্যথা বেদনা শুরু হবে। এবং এই ক্রমবর্ধমান বেদনাকে আমরা বলি প্রসব বেদনা, মানে লেবার পেইন, যেটা হচ্ছে আমার বাচ্চা তখন ডেলিভারির জন্য প্রিপেয়ার। এবং যখন লাস্ট পর্যায়ে গিয়ে ভ্রূণের যে পর্দাগুলা দেখো,
এখানে দেখো এই যে ভ্রূণটা কি, এই যে একটা পর্দা দিয়ে আবৃত আছে না, এই পর্দাটাকে আমরা বলি অ্যামনিওটিক মেমব্রেন। ঠিক আছে, এই পর্দাটা হচ্ছে ফেটে যাবে লাস্টের দিকে। এই যে বলে না পানি ভাঙ্গা, পানি ভাঙ্গা মানে হচ্ছে এটা কিন্তু বাচ্চা কিন্তু একটা পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকে, বুঝছো? বাচ্চা কিন্তু যাতে হচ্ছে সে একটা প্রোটেক্টিভ লেয়ার, সে যাতে কোনো প্রকার ধাক্কা ধাক্কি এগুলাতে না করার কারণে তার যাতে কোনো ক্ষতি না হয়, সে কিন্তু একটা পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকে। আর এই পানিটা একটা পর্দা দিয়ে আবৃত থাকে, সে একটা পর্দার ভিতরে কিন্তু থাকে। যখন ডেলিভারির সময় হয়ে যায় এই পর্দাটা ফাইটা যায়, মানে সে তখন বাইরে বের হওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক আছে, প্রসব শেষে ভেতরের তরলটা বাইরে নির্গত হয়, এই পর্দাটা ফেটে যায়, তরল বাইরে নির্গত হয়, তরল বাইরে নির্গত হলে শিশু বের হয়ে গেছে, এখন কি সে ভূমিষ্ঠ হয়ে যাবে, যোনিপথ দিয়ে ভূমিষ্ঠ হয়ে যাবে, তার জন্ম হয়ে যাবে। অমরা জিনিসটা কি, এইটা দেখো, এই যে মায়ের এই জিনিসটার দিকে তাকাও, এই জিনিসটা হচ্ছে আমার অমরা। এইটা দিয়ে এইটার সাথে দেখো একটা কানেকশন, একটা নারীর মাধ্যমে, এই যে নারীর বন্ধন বলে না, এই যে এটা দিয়ে হচ্ছে কানেক্টেড থাকে। এইটা হচ্ছে আমার অমরা। ঠিক আছে, এই অমরা দিয়ে হচ্ছে মায়ের বডির সাথে, এটা হচ্ছে মায়ের জরায়ু, এই মায়ের জরায়ুর মধ্যে বাচ্চা আছে, এখানে হচ্ছে তোমার অমরা দিয়ে এটা কানেক্টেড আছে। এই অমরার মাধ্যমে হচ্ছে বাচ্চার সাথে মায়ের বিভিন্ন পদার্থের আদান প্রদান হয়। বাচ্চার যত প্রয়োজনীয় পদার্থ আছে সেগুলো বাচ্চা পায়। প্রয়োজনীয় পদার্থ কি কি আছে? পুষ্টি আছে, পুষ্টি পদার্থ, খাবার, তারপরে হচ্ছে অক্সিজেন আছে, তারপর ধরো কিছু ভিটামিন আছে, ভিটামিন, তারপর ধরো কোনো ধরনের যে কোনো ধরনের ইমিউনোগ্লোবুলিন, ভ্যাকসিনের যে কোনো উপাদান, এগুলো পায়। আবার ক্ষতিকর কিছু হইতে পারে, যেমন মা ধরো কোনো একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেছে, মা ধরো রুবেলা ভাইরাস আক্রান্ত হয়ে গেছে, বা মায়ের ধরো হাম হয়ে গেছে, তখন এই ভাইরাসটা কিন্তু ভুলবশত এই জরায়ু পথে বাচ্চার শরীরে চলে যেতে পারে, তখন বাচ্চার কিন্তু জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। তার মানে কিছু কিছু সময় এই জরায়ুর একটু ক্ষতিকর প্রভাব আছে মায়ের, এর জন্য প্রেগনেন্সি সময়কালে মায়ের কোনো ধরনের রোগ হইলে সেটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর। ঠিক আছে, আর বের হয় কি বাচ্চা থেকে, কি কি আসে বাচ্চা থেকে? হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এগুলা হচ্ছে কি হয়, এগুলা হচ্ছে তোমার মায়ের শরীরে আছে, মা পরে এগুলা দেহ থেকে বের করে দেয়। ঠিক আছে, অমরা কেমনে গঠন হয়? এই জিনিসটা হচ্ছে আমার অমরা, এখানে আরো সুন্দর করে দেখানো হয়েছে। অমরার ভিতরে প্রচুর ব্লাড ভেসেল আছে, দেখছো রক্ত আছে, এইটা হচ্ছে মায়ের ব্লাড ভেসেল। এই মায়ের ব্লাড ভেসেল দিয়ে রক্তের মধ্য দিয়ে পুষ্টি পদার্থ এবং অক্সিজেন এগুলা যাচ্ছে, এরা পরে হচ্ছে এই দিক দিয়ে পাস করতেছে, এরা পরে হচ্ছে এই দিক দিয়ে বাচ্চাকে দিতেছে, আর উল্টা পথ দিয়ে বাচ্চা হচ্ছে এগুলা মায়ের দেহে পাঠায় দিচ্ছে, বাচ্চার শরীরে, এটা হচ্ছে বাচ্চার শরীরে যাচ্ছে, আর এই দিক থেকে বাচ্চা থেকে মায়ের শরীরে যাচ্ছে। এটা হচ্ছে পুরা অমরা। অমরার তৈরি হইতে সময় কতদিন লাগে? 12 সপ্তাহ সময় লাগে। অমরা তৈরি হতে প্রায় 12 সপ্তাহ সময় লাগে। অমরা 12 সপ্তাহে গিয়ে পুরাপুরি অমরাটা তৈরি হয়। আর গঠন কিভাবে হয়? মায়ের জরায়ুর টিস্যু এবং ভ্রূণ টিস্যু, ভ্রূণের কিছু টিস্যু আর মায়ের জরায়ুর টিস্যু, এগুলা মিলে হচ্ছে অমরাটা তৈরি হয়। ওকে, এরপর আসো অমরার কাজ কি আমি তোমাদেরকে বলে দিছি। অমরাটা হচ্ছে তোমার মাকে বাচ্চার সাথে হচ্ছে কানেক্টেড রাখতে সাহায্য করে। তারপর ভ্রূণের বৃদ্ধির জন্য দরকারি খাবার যেগুলো আছে, শর্করা, আমিষ, স্নেহ, পানি, এগুলো মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে প্রবেশ করে। আবার অমরা হচ্ছে ফুসফুসের মতো কাজ করে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলোর আদান প্রদান ঘটে। দেখছো, আমি তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলো বলে দিছি। আর অমরা বৃক্কের মতো কাজ করে, এখানে কিছু গুরুত্বপূর্ণ কিডনি, মানে তোমার যে রেচন পদার্থগুলো আছে এগুলো কিন্তু অমরার মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। আবার কিছু হরমোনও তৈরি করে অমরা, একটু আগে দেখলাম অমরার যে হরমোনগুলো, এগুলো ভ্রূণের রক্ষণাবেক্ষণ করে। আবার যখন ভ্রূণ বের হয়, বাচ্চা যখন বের হওয়ার সময় আসে, তখন অমরাগুলা বের করে দেয়। এখন ভ্রূণ আবরণী জিনিসটা কি? ভ্রূণ আবরণী সহজ কথায় বলতে গেলে, বাচ্চাটা তো মায়ের জরায়ুর ভিতরে থাকে, একটা প্রোটেক্টিভ লেয়ার থাকতে হবে না? প্রোটেক্টিভ একটা আবরণীর মধ্যে আবৃত থাকে, একটা আস্তরণ দ্বারা সে আবৃত থাকে, এটাই হচ্ছে ভ্রূণ আবরণী। মানে মাতৃদেহের ভিতরে নিরাপদে থাকার জন্য, যাতে মা তো ধরো এখান থেকে এমনি হাঁটাহাঁটি করতেছে, বাচ্চাও যদি বারবার মায়ের যে জরায়ুর ওয়ালের মধ্যে বারবার আঘাত পায়, তাহলে কি বাচ্চার দেহ তো তখনও তৈরি হয়নি, পুরোপুরি নষ্ট হবে না? তাহলে সে হচ্ছে করে কি, আল্লাহ তাআলা দেখো কিভাবে, সেইখানে হচ্ছে একটা পর্দা থাকে, এই পর্দার মধ্যে হচ্ছে ফ্লুইড থাকে। ঠিক আছে, এই পর্দার ভিতর আমি যদি আরেকটু ভালো করে দেখাই, এই পর্দার ভিতর হচ্ছে ফ্লুইড থাকে, এটা ধরো ফ্লুইড, এই ফ্লুইডের মধ্যে হচ্ছে বাচ্চাটা ভাসমান অবস্থায় থাকে। পর্দার ভিতরে ফ্লুইডের মধ্যে বাচ্চা হচ্ছে, তরল পদার্থের মধ্যে বাচ্চা ভাসমান অবস্থায় থাকে। এই যে কতগুলা ঝিল্লি থাকে, এইখানে কতগুলা লেয়ারের ঝিল্লি থাকে, 1টা 2টা 3টা 4টা, কয়েকটা লেয়ারের ঝিল্লি থাকে। এই ঝিল্লি বা আবরণগুলোকে আমরা বলি ভ্রূণ আবরণী।
ঠিক আছে, এই ভ্রূণাবরণের কাজও হচ্ছে কাইন্ড অফ সেম, ওই অম্লার মতো সেম। ভ্রূণের পুষ্টি, গ্যাসীয় আদান প্রদান, ভ্রূণকে রক্ষা করা, বাইরের বিভিন্ন আঘাত থেকে রক্ষা করা অতি গুরুত্বপূর্ণ। বাকি কাজগুলোতেও কিন্তু এরা সাহায্য করে। এখন আসো আমরা প্রজনন সংক্রান্ত কয়েকটা রোগ নিয়ে জানি। সবচেয়ে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এইডস। এইডস মানে কি ভাই? এইডস এর সহজ কথায় বলতে গেলে এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম নাম দেখে বুঝতেছো যে এখানে প্রতিরক্ষা ব্যবস্থা বা মানুষের কোন প্রতিরোধ, দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থা, দেহের প্রতিরক্ষার জন্য কে দায়ী? ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে দেয়। এই শ্বেত রক্তকণিকার কে ধ্বংস করতে থাকে। এই এইডস রোগের মধ্যে শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যাইতে থাকে, যেই কারণে তার প্রতিরোধ কমে যাইতে থাকে, মানে ইমিউন ডেফিসিয়েন্সি হয়। এখন ইমিউন ডেফিসিয়েন্সি যখন হবে তখন সে সহজেই যে কোনো রোগে আক্রান্ত হয়ে যাবে। এইটাই হচ্ছে এইডস। এইডসটা কি জীবাণু দিয়ে হয়? এইচআইভি দিয়ে হয়, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইচ এর মধ্যে কি? হিউম্যান। আইতে কি? ইমিউনো ডেফিসিয়েন্সি, আর ভিতে কি? ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই এইচআইভি দিয়ে হচ্ছে আমার এইডসটা হয়। এখন আসলে কিভাবে হয়? এটা হচ্ছে তোমার রোগবিদ্যা, এইচআইভি আক্রমণ। এখানে এইডসটা আসলে কিভাবে হয়? যখন এইচআইভি ভাইরাস দ্বারা তোমার আক্রান্ত হইলো, এইচআইভি ভাইরাস করে কি? আমার যে শ্বেত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকার ক্ষতি সাধন করে। এখন শ্বেত রক্তকণিকার কাজ কি ছিল? রোগ প্রতিরোধ করা। শ্বেত রক্তকণিকা যখন কমে যাচ্ছে তখন কি স্বাভাবিকভাবে শ্বেত রক্তকণিকা কমে যাচ্ছে আর অ্যান্টিবডি কমে যাবে। অ্যান্টিবডি কমলে কি হবে? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তুমি ধরো হচ্ছে রাস্তায় যাইতেছো, রাস্তায় তো প্রচুর ধুলাবালি, প্রচুর জীবাণু, তাহলে তোমার যদি রক্ত অলরেডি হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এখন জীবাণু দ্বারা তুমি খুব সহজে আক্রান্ত হয়ে যাবে না, তোমার সহজেই জীবাণু অ্যাটাক করে ফেলতে পারবে না। সেটাই হয় তখন, যেটা হয় যে কোনো প্রকার প্রতিরোধ ব্যবস্থা থাকে না, তখন জীবাণু হচ্ছে তোমার মাইরা ফেলা। কিন্তু এখন আমরা যারা সুস্থ আছি, আমরা কিন্তু হচ্ছে রাস্তায় গেলে আমাদেরকে সহজে জীবাণুর অ্যাটাক করতে পারে না, কারণ আমাদের শ্বেত রক্তকণিকা আল্লাহর রহমতে অনেক শক্তিশালী, তাই না? তারা কিন্তু অনেক জীবাণুকে এমনিতেই মেরে ফেলতে পারে, আমরা এটা টের পাই না। কিন্তু যারা এইচআইভি আছে, এইডস আছে, তাদের কিন্তু এই প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা খুব দ্রুত মৃত্যুর দিকে ঢলে পড়ে। এখন এইডস রোগগুলা কেন হয়? এইডস রোগগুলা হয়, তুমি এটা জানো যে এইডস আক্রান্ত যদি একটা পুরুষ বা মহিলা যেই হোক না কেন, তার সাথে যদি আমি অনিরাপদ যৌন মিলন করে হয়, অনিরাপদ যৌন মিলনের কারণে কিন্তু এইডস রোগটা হইতে পারে। আবার যদি রক্তক্ষরণ হইলো, কারোর ধরো রক্ত হইলো, এখন একটা এইডস আক্রান্ত রোগী, তার রক্ত হচ্ছে আমি আরেকজনের শরীরে ঢুকাই দিলাম, তাহলেও কিন্তু হচ্ছে এইডস হইতে পারে। আবার ধরো মায়ের বুকের দুধের মাধ্যমে, মা হচ্ছে এইডস রোগে আক্রান্ত, মায়ের বুকের দুধ হচ্ছে বাচ্চা খাইতেছে, তাহলে বাচ্চারও কিন্তু এইডস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে। আবার ধরো অনেকে ড্রাগস নেয় না, এখন ধরো একজন এইচআইভি রোগে আক্রান্ত ব্যক্তি, তার ব্যবহার করা সিরিঞ্জ আরেকজন ইউজ করছে, ওই সিরিঞ্জ বা সুই সেগুলা থেকেও কিন্তু তোমার এইডস রোগ ছড়াতে পারে। আবার যদি এইডস আক্রান্ত কোনো ব্যক্তির ধরো অনেক সময় লিভার প্রতিস্থাপন করে, তারপর হচ্ছে চোখের কর্নিয়া প্রতিস্থাপন করে, এখন এইডস আক্রান্ত ব্যক্তির যদি কোনো অঙ্গ আমরা আরেকজনের দেহে প্রতিস্থাপন করি, তখনও কিন্তু হচ্ছে এই রোগ সংক্রমণ হতে পারে। এখানে দেখো একটা ইয়ার ছবি দেওয়া হয়েছে, এইচআইভি ভাইরাসের ছবি দেওয়া হয়েছে, এটা হচ্ছে এইচআইভি ভাইরাসের ছবি। এইচআইভি ভাইরাসের ছবি জাস্ট তোমরা একটু দেখে রাখো, এটা তোমাদের জন্য এখন এত ইম্পর্টেন্ট না। এখন এইডস রোগের কারণগুলো তো তোমরা পড়ছো, এখানে জাস্ট দেখো এই রোগের মধ্যে আসলে হয়টা কি, লক্ষণগুলা কি হয়। লক্ষণগুলো হচ্ছে এইডস রোগে প্রথমেই হচ্ছে তোমার দেহের রোগীর ওজন কইমা যেতে থাকে, রোগী হচ্ছে তার একদম কেকেক তার ওজন কইমা, তোমরা যদি কখনো এইডস রোগী দেখবা মানে একদম হাড্ডিসার হয়ে গেছে। ঠিক আছে। আর তার কন্টিনিউয়াস জ্বর থাকে, কারণ তার তো হচ্ছে কন্টিনিউয়াস সে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হইতেছে, তার হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে জ্বর থাকবে। তারপর কাশি হইতে থাকবে, সহজেই সে কাশি হয়ে যাবে, কারণ বাইরে ধুলাবালি, বাইরে গেলে তার কাশি হচ্ছে। আর তার বেশি সময় ধরে, অনেক দিন ধরে ডায়রিয়া থাকে, পাতলা পায়খানা হয়। আর তার যে মুখমণ্ডল বা ত্বকগুলা খসখসে হয়ে যায়, অনেক বেশি খসখসে হয়ে যায়। তার যে চোখের পাতা, নাক, এই জায়গাগুলো ফুলে যায়, দেখবে একদম এইডস রোগীগুলা তাদের হচ্ছে চোখের পাতা এগুলো ফুলে যায়, আর সারা দেহ হচ্ছে চুলকায়। ঠিক আছে। আর এইডস রোগ প্রতিরোধের উপায় কি? এইডস রোগের প্রতিরোধের উপায় হচ্ছে অনিরাপদ যৌন মিলন থেকে থাকা, তারপর রক্ত দেওয়ার আগে রক্তকে অবশ্যই ক্রস ম্যাচিং ক্রস চেক করা, রক্ত যার তার রক্ত ইচ্ছা মতো না দিয়ে দেওয়া, সুই অবশ্যই ব্যবহার করব, নতুন সুই ব্যবহার করতে হবে, ইনজেকশন ডিসপোজেবল ইনজেকশন ইউজ করতে হবে, আর সচেতনতা বৃদ্ধি করতে হবে। এগুলো হচ্ছে আমার প্রতিরোধের উপায়। সো আমার চ্যাপ্টার
মানে এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন ছিল, আমি আশা করি এই চ্যাপ্টারটা তোমাদেরকে আমি একদম খুবই সহজ করে দিতে পারছি। আমি চেষ্টা করছি অন্তত, তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে এই ক্লাস নিয়ে, তোমাদের যদি কোনোটা বুঝার সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে আমাদের কমিউনিটি সেকশন কমেন্ট সেকশনে জানাবা, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন হবা। তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন ক্লাস রিলেটেড থাকুক বা পড়াশোনা রিলেটেড, তোমরা অবশ্যই সেখানে জয়েন হওয়ার মাধ্যমে আমাদেরকে বা আমাকে সরাসরি রিচ করতে পারো। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে, তোমাদের নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে ইনশাল্লাহ। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।